আসসালামু আলাইকুম এভরিওয়ান, এডুসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি ম্যাথমেটিক্স 1 এর অধ্যায় 4 জটিল সংখ্যা। এই অধ্যায়ে আমরা কি কি শিখব, চলুন তা আমরা অধ্যায় শুরু করার আগেই একবার দেখে নিই এক নজরে। ফার্স্টে আমরা শিখব কি জটিল সংখ্যা কাকে বলে, এর যে ডেফিনিশন বা সংজ্ঞা উদাহরণ এগুলো শিখব। এরপরে শিখব জটিল সংখ্যার কিছু গুণাবলী বা বৈশিষ্ট্য বা প্রপার্টিজ ক্যারেক্টারিস্টিক্স এসব। এরপর আমরা শিখব এককের ঘনমূল নির্ণয় এবং অবশেষে আমরা শিখবো হলো কিছু গাণিতিক সমস্যার সমাধান এই রিলেটেড, যেটা আপনাদের পরীক্ষার কমন উপযোগী করে তৈরি করা হয়েছে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই আমরা দেখব যে জটিল সংখ্যা জিনিসটা কি। এখন আপনাদের প্রথমে মনে হতে পারে যে সংখ্যাটার নাম হলো জটিল, তো একটু মনে হয় জিনিসটা জটিল, কিন্তু আসলে যতটা জটিল শুনতে মনে হচ্ছে আসলে জিনিসটা কিন্তু ততটা জটিল না। দেখুন, জটিলের ইংলিশ কি? কমপ্লেক্স। কমপ্লেক্স মানে জটিল, জটিল সংখ্যা। তো আমরা দেখি যে জটিল সংখ্যা জিনিসটা আসলে কি। দেখুন, একটা ধনাত্মক সংখ্যার বর্গমূল যদি আপনি করেন, সেটা আপনার কি হবে, বর্গমূল থাকবে দুইটা, ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা পাওয়া যাবে। যেমন ধরেন যে আপনি যখন আগের চ্যাপ্টারে যখন আমরা পড়েছিলাম বহুপদীতে, তখন আমরা দেখেছিলাম যে কি একটা জিনিসের মনে করেন যে এরকম যদি একটা সমীকরণ লিখতাম আমি, এক্স স্কোয়ার সমান হলো 4। তো এখানে ঘাত কত ছিল? 2। যেহেতু ঘাত 2, এই জন্য এটার কি হতো, কি বলে, মূল কত হতো? 2টা মূল হতো। মানে যে কয়টা ঘাত যত থাকবে মূল সে কয়টা হবে। এখানে সেই কথাটা একটু এলাবোরেট করে বলছে যে ধনাত্মক সংখ্যার বর্গমূল করলে, যেমন ধরুন যে 4 এর এখানে আমরা ওই অনুসারে এখানে বলুন তো 4 এর বর্গমূল কি কি হবে, অর্থাৎ এক্স এর ভ্যালু এখানে কি কি হবে। যেহেতু 2, তো দুইটা ভ্যালু হবে, একটা হলো +2, একটা হলো -2, তাই না? আশা করি আপনারা এটা খুব ভালো মতোই জানেন যে +-2 এইভাবে আমরা এটা লিখতে পারি। তো এই জিনিসটা এখানে বলছে যে ধনাত্মক সংখ্যা। দেখুন 4 জিনিসটা কিন্তু একটা ধনাত্মক সংখ্যা। যেমন আমি যদি আরো কিছু উদাহরণ দিই, যেমন ধরুন যে √16, তাই না? বর্গ সংখ্যা, 16 একটা বর্গ সংখ্যা। আর √ মানে কি? বর্গমূল। তার মানে 16 বর্গমূল কত? 16 বর্গমূল হবে কি শুধু কি 4? ন, +-4, অর্থাৎ কেন এই যে আপনারা যদি এইভাবে দেখেন যে +4 ইন্টু +4 কত হয়? 4×4 = 16, আবার -4 ইন্টু -4 কত হয় বলুন তো? মাইনাসে মাইনাসে প্লাস, +16, 4×4 = 16। তার মানে কি দেখতেছি যে +4ও কিন্তু এটার একটা বর্গমূল, আবার -4ও একটা বর্গমূল। কিন্তু এখন সমস্যা হলো যে ধনাত্মক সংখ্যা হতে হবে। 16 আমরা বের করলাম, 4 আমরা বের করলাম, এগুলোর বর্গমূল আমরা পেলাম। আমরা যদি এখন একটা ঋণাত্মক সংখ্যা ধরি, মনে করেন যে আপনাকে আমি বললাম -16, এইটার বর্গমূল করুন। আপনি যদি ক্যালকুলেটরে চাপেন, দেখবেন যে এটা কি আসে? ম্যাথ এরর আসে, অর্থাৎ এইটার কোনো বর্গমূল সে পাবে না। হ্যাঁ, এখন আমরা কি করব, আমরা এই যে জটিল সংখ্যা জিনিসটা হলো এইরকম যে যেগুলোর ভিতরে মানে রুটের ভিতর মাইনাস, যেটার মানটা আমরা নর্মালি বের করতে পারি না। ওকে, তাহলে চলুন আমরা দেখি এই যে ঋণাত্মক সংখ্যার বর্গমূল ধনাত্মক বা ঋণাত্মক কোনোটি নয়। এই যে যেটা আপনাদের দেখালাম যে একটা ঋণাত্মক সংখ্যা আমি লিখছি, যেমন মনে করেন যে -9, তাই না? এটার এখন যদি আমি √ করি, এটা কি? এটা একটা যেহেতু ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যার বর্গমূল কি? ধনাত্মক না ঋণাত্মক না, তাই না? আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে 3 × 3 করলে কত হয়? 9, +9। আবার -3 × -3 করলে কি তো হচ্ছে? মাইনাসে মাইনাসে +9, কোনোটাই কিন্তু -9 না। তার মানে -9 এর আমরা বর্গমূল পাচ্ছি না। তো এই ধরনের সংখ্যাগুলো যেগুলোর আমরা বর্গমূল পাচ্ছি না এবং মানে রুটের ভিতর নেগেটিভ, সেগুলোকেই বলা হচ্ছে জটিল সংখ্যা। মানে যে সংখ্যাগুলোর আপনি নর্মালি মান বের করতে পারবেন না, এটা হলো কথা। এই যে দেখুন এখানে এই যে কথাগুলো আমি বললাম এতক্ষণ, সেটাই কিন্তু এখানে বলছে। যেমন দেখুন এই যে √−4, রুটের ভিতরে মাইনাস, এটা দেখুন এটা কি এভাবে আমরা লিখতে পারি? +2 -2 লিখতে পারি? পারি না। কিন্তু এই যে আপনাদের অলরেডি কিন্তু আমি এখানে জিনিসটা করে দেখিয়েছি। তার মানে কি? এই যে √−4 এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কিভাবে? -2 ইন্টু √−1, ঠিক আছে? এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে হলো কাল্পনিক সংখ্যা। মানে কাল্পনিক সংখ্যার ক্ষেত্রে এরকম একটা √−1 থাকবে। এই √−1 যদি জিনিসটাই হলো আমাদের জটিল সংখ্যার মানে মেইন জিনিসটা। এটা যদি আপনারা ভালো মতো বুঝতে পারেন, তাহলে আপনাদের সামনে দেখবেন যে খুব সহজ। জটিল সংখ্যা হলেও নাম যত জটিল, আসলে ততটা জটিল না, বরঞ্চ অনেক সহজ। ওকে, দেখুন এই যে এখানে একটা জিনিস কি বলছে এখন, যে জটিল সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। এই যে a আর b এরা যদি হলো কি হয়? বাস্তব সংখ্যা হয়, এবং কি i যদি হলো √−1 হয়। এই যে √−1 যেটা, এটাকে একটা প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। সেই প্রতীকটা কি বলুন তো? সেই প্রতীকটা হলো i। এই যে i দ্বারা প্রকাশ করা হয়, যে এই i চিহ্নটাকে হলো বিজ্ঞানী ওয়েলার বের করছিল। বিজ্ঞানী ওয়েলার এই i প্রতীকটা বের করছিল, তাই না? ঠিক আছে, তার মানে কি এই যে √−1 এটি হলো আমাদের জটিল যে সংখ্যাটা, সেটার মানে একদম মেইন জিনিসটা, মেইন ক্যারেক্টারিস্টিকটা। এবং এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের আই দ্বারা প্রকাশ করা হয়। এবং এই আই সংখ্যাটা, এটা আই দ্বারা এটাকে প্রকাশ করেছে কে? সেটা করেছে হলো মিস্টার ওয়েলার।
এবং এই যে একটা জটিল সংখ্যা যে কোনো জটিল সংখ্যাকে আমরা a প্লাস আইবি আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে, এবং সেটাকে বড় হাতের জেড দ্বারা প্রকাশ করা হয়। তার মানে জিনিসটা কি হচ্ছে, জেড ইকুয়াল হলো a প্লাস আই বি, ঠিক আছে। এটা হলো একটা জটিল সংখ্যার সাধারণ রূপ। আমরা যখন বহুপদী পড়েছিলাম ওখানেও কিন্তু আমরা সাধারণ রূপ পড়েছিলাম, বা ম্যাট্রিক্স বা নির্ণায়ক আমরা যেটাই পড়ি না কেন একটা সাধারণ রূপ আমরা পড়েছিলাম, যেটা দ্বারা সব রকম জিনিসটাকেই আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সেরকম জটিল সংখ্যার যে জিনিসটা দ্বারা আমরা সবকিছুকে রিপ্রেজেন্ট করতে পারবো সেটা হলো এইটা, জেড ইকুয়াল a প্লাস আইবি। তো চলুন এখন আমরা দেখি কি বলছে। যেই সংখ্যার বর্গ ঋণাত্মক বা কাল্পনিক সেটাই হলো কাল্পনিক বা জটিল সংখ্যা। তার মানে কাল্পনিক, আমরা হলো জটিল সংখ্যাকে জটিলও বলা যায়, আবার হলো কাল্পনিকও বলা যায়, দুইভাবে বলা যায়, ঠিক আছে। আবার হলো আরো একটা নাম আছে, সেটার অবাস্তবও বলা যায়, ঠিক আছে। 3 রকম নাম আছে, 3 ভাবে আমরা যে কোনো নাম দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এখন বলছে যে সংখ্যার বর্গ ঋণাত্মক, অর্থাৎ আমরা একটু আগেই দেখলাম যে যেগুলো কি হচ্ছে আপনার এই যে রুটের ভিতরে যেগুলো -9, যেমন এটা একটা হলো কি, এটা একটা জটিল সংখ্যা, কারণ হলো কি এই যে -3i, এই যে এইটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কিন্তু কি হবে, তাহলে কিন্তু সেটার বর্গটা ঋণাত্মক হয়ে যাবে, মানে স্কোয়ার করলে দেখবে যে একটা নেগেটিভ মান আসতেছে, এবং কিভাবে আসতেছে সেটা আমরা আস্তে আস্তে করে দেখবো। ওকে, এখন দেখুন কি জটিল সংখ্যা বা জটিল রাশির 2টি অংশ থাকে। আমরা একটু আগে দেখলাম কি যে জটিল সংখ্যা এই যখন জেড দ্বারা প্রকাশ করা হয় এবং সেটাকে a প্লাস আই বি এইভাবে প্রকাশ করা হয়। এখানে কয়টা অংশ দেখুন তো, 2টা অংশ না, একটা হলো a আর একটা হলো b, তাই না, আই বি, এই 2টা অংশ। তাহলে দেখুন এই যে ওই জিনিসটাই এখানে বলছে, এখানে এই যে a যে অংশটা এইটা হলো বাস্তব অংশ। এটার সাথে আপনারা খেয়াল করে দেখুন, এটার সাথে কিন্তু কোনো আই নাই। আই যদি যেটা আছে সেটা হলো এই যে এইটার সাথে আই আছে, যেটার সাথে আই আছে সেটা হলো কাল্পনিক সংখ্যা, কাল্পনিক অংশ। মানে একটা জটিল সংখ্যার মধ্যে একটা বাস্তব অংশ থাকবে, আবার একটা কাল্পনিক অংশও থাকবে। এই যে দেখুন এখানে বলা হয়েছে যে বাস্তব অংশ যেটাকে a দ্বারা প্রকাশ করা হচ্ছে, যেটাকে রিয়েল পার্ট অফ জেড বা সংক্ষেপে রি অফ জেড বলা হচ্ছে, এবং কাল্পনিক অংশ যেটাকে বি দ্বারা প্রকাশ করা হচ্ছে। আই পার্টটুকু আমরা বাদ দিলাম, বাদ দিয়ে আমরা বাকি যে অংশটা সেটা হলো বি, এটা হলো কাল্পনিক অংশ, কারণ এটার সাথে আই গুণ অবস্থায় আছে, এবং আই যেটার সাথে গুণ অবস্থায় থাকবে সেটাই কিন্তু কাল্পনিক সংখ্যা। তো এটাকে বলা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড, ইমাজিনারি মানে কাল্পনিক, বা আই এম অফ জেড, ঠিক আছে। এখন দেখুন যদি a ইকুয়াল 0 হয়ে যায়, এই যে দেখুন এখানে বাস্তব মানে a প্লাস আইবি, a যদি 0 হয়ে যায় তাহলে জিনিসটা কি হবে বলুন তো, তখন হচ্ছে জেড ইকুয়াল হচ্ছে, দেখুন জেড ইকুয়াল হলো আই বি হয়ে যাচ্ছে, মানে a ইকুয়াল 0, তাই না। এই যে এটা আসলে এটা এইখানে হবে আর এটা এইখানে হবে, তাই না। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে a ইকুয়াল যদি 0 হয় তখন কি হবে, a যখন 0 হবে তার মানে কি জেড ইকুয়াল আই বি হবে, এবং সেটাকে একটা বাস্তব সংখ্যা বলা হবে, না কি বলে একটা কাল্পনিক সংখ্যা বলা হবে। মানে এই যে এই পর্যন্ত আসবেন, এই পর্যন্ত আসার পরে আবার এখানে যাবে, এই যে কাল্পনিক সংখ্যা বলা হবে। আর যখন বি ইকুয়াল 0 হবে, বি কোনটা, কাল্পনিক অংশ, তো কাল্পনিক অংশ যখন 0 হবে তখন সেটা কি হবে, কাল্পনিক অংশ যখন 0 হবে তখন এই যে জিনিসটা এরকম হয়ে রয়েছে, দেখুন এটার পরে এই যে এখানে চলে আসবে জেড ইকুয়াল a, মানে আই বিটা 0, এবং জেড ইকুয়াল a যেহেতু এটা কি একটা বাস্তব অংশ, এখানে কি কাল্পনিক অংশ আছে না, কাল্পনিক অংশটা তো 0 হয়ে গেছে, তো এই জন্য এটাকে বলা হবে হলো বাস্তব সংখ্যা, ঠিক আছে। ওকে, আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। তার মানে আমরা কি বুঝলাম যে যদি বাস্তব অংশটা 0 হয়, অর্থাৎ a ইকুয়াল 0 হয়, তাহলে সেটা হবে একটা পুরোটাই জেড ইকুয়াল আই বি হবে, যেটা হবে একটা কাল্পনিক অংশ বা কাল্পনিক সংখ্যা বা প্রকৃত কাল্পনিক সংখ্যা, মানে এইটার সাথে কোনো বাস্তব অংশ যুক্ত নাই। আর হলো যদি b ইকুয়াল 0 হয় তাহলে সেটা হবে হলো জেড ইকুয়াল হলো a, অর্থাৎ এখানে কোনো কাল্পনিক অংশ যুক্ত নাই, তার মানে এটা হলো প্রকৃত বাস্তব সংখ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তীতে দেখি যে জটিল সংখ্যাকে আমরা তো একটু আগে দেখলাম যে a প্লাস আই বি আকারে প্রকাশ করা যায়, যেটাকে আবার আমরা বড় হাতের জেড দ্বারা প্রকাশ করা যায়। এখন জটিল সংখ্যা কিন্তু ক্রমজোড় আকারেও প্রকাশ করা যায়। কিভাবে, এই যে 2টা অংশ না, তো 2টা অংশকে আমরা এইভাবে লিখতে পারি যে জেড ইকুয়াল হলো a আর হলো b, এভাবে 2টা আলাদাভাবে ক্রমজোড় কি, আপনারা ক্রমজোড় সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? আপনারা যদি সেট পড়ে থাকেন, ক্লাস 9-10 এ আপনাদের সেট ছিল, বা ক্লাস 8-এও কোনো সময় আপনারা সেট পড়ে এসেছেন, তো সেটে দেখবেন যে আপনারা ক্রমজোড় একটা জিনিস ছিল, তাই না। এই যে মানে একটা জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুইটা করে জোড়, মানে কি দুইটা করে নিয়ে একটা ক্রমজোড় হইতো। তো এখানেও সেটাকে জটিল সংখ্যা থেকেও ক্রমজোড় আকারে প্রকাশ করা যায়। আচ্ছা, সেই যে এই যে দেখুন এখানে আপনার কথাটা লেখা আছে যে জটিল সংখ্যা a প্লাস আইবি কে অনেক সময় কি করা হচ্ছে, a, b আকারে বা এই ক্রমজোড় আকারে প্রকাশ করা হয়, ঠিক আছে। এখন দেখুন যে এই যে আমি যে কথাটা একটু আগে বললাম যে a প্লাস আইবি, তো এটার বাস্তব অংশ এই যে a আর কাল্পনিক অংশ b, এইভাবে যদি আপনারা লেখেন কমা দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে যদি লেখেন তাহলে সেটাকে ক্রমজোড় আকার বলা হচ্ছে। কারণ জোড় কেন বলা হচ্ছে, কারণ 2টা পার্ট আছে এখানে, a এবং b 2টা পার্ট, এজন্য ক্রমজোড় বলা হচ্ছে। যেমন এখানে উদাহরণ একটা দেখা যাচ্ছে, উদাহরণটা দেখুন এই যে দেখুন 2 প্লাস 3i,
বাস্তব অংশ কোনটা 2, কাল্পনিক অংশ কোনটা 3, দুইটার মধ্যে কমা দিলাম, দুই পাশে ব্র্যাকেট দিলাম, হয়ে গেল একটা ক্রমজোড়। এভাবে আমরা ক্রমজোড় আকারে প্রকাশ করতে পারি। এই যে দেখুন 0 + 1i, আপনারা ওই যে একটু আগে যে আমি বলছিলাম যে a = যদি 0 হয়, এখানে কি a = 0 না? এটা কিন্তু a, তার মানে এখানে কি বাস্তব অংশ নাই, তার মানে কি এটা একটা হলো একটা পিওর ইমাজিনারি নাম্বার, মানে প্রকৃত, এই যে প্রকৃত কাল্পনিক সংখ্যা, তাই না? কারণ এখানে বাস্তব অংশ নাই। ওকে, এই যে দেখুন, এই যে বাস্তব অংশ হলো a হলো 0 আর b হলো কত i, কি বলো 1। তো এই যে এইভাবে আমরা লিখলাম, a, b আকারে লিখলাম, তাই না? ওকে, আরো কিছু উদাহরণ আমরা এখানে দেখলাম, এবং এটা দেখার সময় কি করতে হবে আপনাকে, এই যে ইয়া অনুসারে কি বলে, এই যে চিহ্ন সহ দেখতে হবে। এই যে চিহ্ন দেখুন -4 আছে, এই যে -4 এর জন্য দেওয়া হয়েছে, তাই না? ওকে, এখন আমরা দেখবো জটিল সংখ্যাকে অনুবন্ধী আকারেও প্রকাশ করা যায়। ঠিক আছে, অনুবন্ধী জিনিসটা কি বলুন তো আপনারা? অনুবন্ধী মানে এই যে একটা যদি হলো আপনার +1 হয়, এইটার অনুবন্ধী কোনটা? -1, অর্থাৎ চিহ্নটা জাস্ট উল্টা হয়ে যাবে। আবার যদি আমি বলি -2 হয়, এটার অনুবন্ধী কত? +2, অর্থাৎ অনুবন্ধী মানে ভ্যালুটা একই, জাস্ট চিহ্নটা ডিফারেন্ট, এই হলো অনুবন্ধী। ঠিক আছে, এখন দেখুন জটিল সংখ্যার অনুবন্ধী, আমরা জটিল সংখ্যা লিখছি হলো a + ib। তো a + ib যদি জটিল সংখ্যা হয়, তার অনুবন্ধী হবে কি? জাস্ট এই যে ভিতরে এই যে চিহ্নটা প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে, দেখছেন? a - ib আকারে সংজ্ঞায়িত করা হচ্ছে, এটাই হলো অনুবন্ধী। আবার বিপরীত ক্রমে যদি a - ib একটা জটিল সংখ্যা হয়, সেটার অনুবন্ধী কি হবে বলুন তো? a + ib হবে। ঠিক আছে, এই যে a - ib যদি একটা জটিল সংখ্যা হয়, তার অনুবন্ধী কি হবে? a + ib, অর্থাৎ জাস্ট যে কাল্পনিক অংশ যেটা আছে, ib অংশ যেটা আছে, সেটার আগে যে চিহ্নটা আছে, সেই চিহ্নটাকে আমরা জাস্ট একটু টুইক করে নেব, চেঞ্জ করে নেব, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ঠিক আছে, এবং এটাকে একটাকে জেড এবং আরেকটাকে জেড বার দ্বারা প্রকাশ করা হয়। এই যে জেড এর উপরে যে মাথার উপরে একটা যে দাগ দেখতেছেন, এইটা কি? এটা হলো বার। এটাকে কি বলে? এই যে দেখুন আমি লিখে দিলাম জেড বার। ঠিক আছে, জেড বার এভাবে পড়া হয় এটাকে। তো এই যে দেখুন, এইটা যদি জেড হয়, এখানে এটা হবে হলো জেড বার, মানে অনুবন্ধীটা হলো জেড বার, নর্মালটা জেড আর অনুবন্ধীটা জেড বার। এখানে এটা যদি জেড হয়, এটা হবে কি? জেড বার, তাই না? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে দেখুন, এই যে আবার আমরা a + ib দ্বারাও তো প্রকাশ করতে পারি, আবার ইচ্ছা করলে x + iy দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে a + ib এটা দ্বারাও আমরা জটিল সংখ্যা প্রকাশ করতে পারি। আবার a কে x বানিয়ে দিলাম আর b কে y বানিয়ে দিলাম, দিলে কি হচ্ছে? x + iy। এভাবেও আমরা জটিল সংখ্যাকে প্রকাশ করতে পারি। এটা কি জন্য আমরা এইভাবে প্রকাশ করতেছি সেটা আপনারা সামনেই বুঝতে পারবেন, যে জটিল সংখ্যাকে আমরা যখন একটা ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, তখন আপনারা জিনিসটা ভালো মতো বুঝতে পারবেন। তো এই যে এটাকে আবার এইভাবে প্রকাশ করা যায় কিভাবে? কারণ এই যে ক্রমজোড় আকারে একটু আগে যেটা আপনাদের দেখাইছিলাম। ঠিক আছে, এখন এরকম যদি হয়, সেক্ষেত্রে দেখুন কি বলছে, জেড বার মানে অনুবন্ধী। অনুবন্ধীর ক্ষেত্রে কি হবে বলুন তো? প্লাস যেহেতু আছে এখানে কি হবে? মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? এই যে এখানে কি ছিল? প্লাস হয়ে গেল কি? মাইনাস, তাই না? খুবই সহজ। ওকে, আবার এই যে উল্টাটা বলছে যে জেড যদি এখন জেড - iy হয়, অর্থাৎ এই যে দেখুন জেড ছিল x + iy, এটা একটু ভুল করছে, এটা হলো কি হবে? x হবে, তাই না? x - iy যদি এরকম হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে? x, - y হয়, তাহলে জাস্ট উল্টা, মানে এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে। দেখুন এই যে মাইনাসটা প্লাস হয়ে গেছে, এবং এটা জেড বার, কারণ অনুবন্ধীকে জেড বার দ্বারা প্রকাশ করা হয়, আমরা একটু আগে লিখে আসছি। ওকে, এখন আমরা এই যে অনুবন্ধী যে বললাম, এখন অনুবন্ধী জটিল সংখ্যার কিছু ধর্ম রয়েছে। ঠিক আছে, আমরা কি দেখলাম একটু আগে, যে একটা জটিল সংখ্যা যদি জেড হয়, যেটাকে a + ib দ্বারা প্রকাশ করা যায়, x + iy দ্বারা প্রকাশ করা যেতে পারে, a, b দ্বারা প্রকাশ করা যেতে পারে, x, y দ্বারা প্রকাশ করা যেতে পারে, তাই না? এইভাবে আমরা 4টা অপশন দেখলাম। তো এটা হলো যদি জেড হয়, তাহলে জেড বার কি হবে? এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, মানে এই যে বি এর আগে মাইনাস হয়ে যাবে, ওয়াই এর আগে মাইনাস হয়ে যাবে, তাই না? এখন দেখুন এই যে সেটাকে আবার জেড বার দ্বারা প্রকাশ করা হয়, তাই না? এই যে একটা আপনাদের জন্য লিখে দেখাই, a - ib বা x - iy বা a, - b বা x, - y, তাই না? এভাবে আমরা লিখতে পারছি। আবার বিপরীত, যদি এটা জেড হয়, তখন আবার এটা জেড বার হয়ে যাবে, তাই না? ওকে, এখন এইটার কিছু ধর্মাবলী রয়েছে। ধর্মাবলীগুলো চলেন আমরা দেখি, কি ধর্ম মানে কি ক্যারেক্টারিস্টিক বা কি প্রপার্টিস রয়েছে। তো দেখুন প্রপার্টিসগুলো কি। z1 এবং z2 যদি যে কোনো দুইটা অনুবন্ধী সংখ্যা হয়, আমরা এই যে প্রথম যে জেডটা, এটাকে আমরা ধরলাম কি? z1, আর এই যে জেড বার, এটাকে আমরা জেড বার না দিয়ে এটাকে আমরা z2 হিসেবে ধরলাম। আবার ইচ্ছা করলে আপনি জেড বার হিসেবেও ধরতে পারেন। ঠিক আছে, এই যে দেখুন এখানে আপনারা এই যে z1 z2 লিখছে, এটাকে আপনারা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারেন যে z1 মানে হলো জেড আর z2 মানে হলো জেড বার। ঠিক আছে, এখন লেখার সময় কি হলো দেখুন, এই যে একটা হলো বার আছে, তাই না? এটার উপর একটা বার আছে, মানে অনুবন্ধী আছে। এটার উপর যদি আরো একটা বার দিই, তার মানে জিনিসটা কি হবে বলুন তো? অনুবন্ধীর অনুবন্ধী, তাই না? এই জিনিসটা এইভাবে লেখা যায় না? জেড বার, এইটার উপর বার, তা
অনুবন্ধীর যদি আবার অনুবন্ধী করি, মানে এই যে এ প্লাস আইবির জায়গায় এ মাইনাস আইবি হয়েছে, সেটাকে যদি আবার অনুবন্ধী করি তাহলে কি আবার সেম জিনিসটাই আসতেছে না? মানে মাইনাসটা আবার প্লাস হয়ে যাচ্ছে, মানে একই জিনিস আসতেছে। এইখানে কিন্তু সেই জিনিসটাই বলছে যে আপনি যদি অনুবন্ধীর অনুবন্ধী করেন আপনি সেম জিনিসটাই আবার পাবেন, তাই না? ওকে, এরপরে কি বলছে দেখুন, দুইটা যদি আমরা কি করি, যদি একটা নর্মাল একটা জটিল সংখ্যা এবং তার অনুবন্ধীকে যদি যোগ করি সেক্ষেত্রে কি হবে বলুন তো? এই যে এইটার এটা যদি যোগ করি তাহলে এই যে কি হবে, 2a হয়ে যাবে, অর্থাৎ 2 রিয়েল অফ জেড, রিয়েল পার্ট অফ জেড, আর এই যে কাল্পনিক পার্টটা সেটা বাদ হয়ে গেল, তাই না? আবার যদি আমি মাইনাস করি তাহলে কি হবে বলুন তো? এই যে মাইনাস হলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে এটা মাইনাস হয়ে গেলে এটা কাটা যাবে, আর এই যে প্লাস আইবি এটাও হলো প্লাস আইবি হয়ে গেল, তাহলে প্লাস 2 আইবি হয়ে গেল, অর্থাৎ প্লাস 2 ইমাজিনারি অফ জেড হয়ে গেল, তাই না? ওকে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এরপরে দেখুন যে দুইটা যদি যোগ করি, যোগ করে মানে Z1 আর Z2 দুইটা সংখ্যাকে যোগ করি, এখন আবার এই যে Z1 Z2 আসছে, যদি যোগ করে সেটাকে অনুবন্ধী করি তাহলে সেটাকে এইভাবেও লেখা যায়। এরকম সূত্র কিন্তু আপনারা অলরেডি অনেক পড়েছেন, যে এই যে কি বলে ওই যে সেটের মধ্যে পড়েছেন, তারপরে আপনারা বিভিন্ন জায়গার মধ্যে পড়েছেন, যোগ বিয়োগ বিভিন্ন ক্ষেত্রে পড়েছেন। সো এগুলো আপনাদের কাছে খুবই স্বাভাবিক লাগার কথা। এই যে দেখুন, এটাই না, খুবই স্বাভাবিক। আবার এই যে এখানে কি করা হয়েছে বলুন তো? এখানে জাস্ট গুণ করা হয়েছে, তাই না? গুণ করছে, গুণ করে কাজ করছে, একটা জেড আর একটা হলো জেড বার, তাই না? গুণ করছে, গুণ করার পরে এরকম হয়েছে। আবার এই যে এখানে কি করছে, ভাগ করছে, তাই না? এরকম। আবার এটা জেড বার অথবা জেড বার সেই কাজ করছে। আবার এখানে কি করছে, ভাগ করছে, তাই না? ওকে, আবার এই যে এখানে কি করছে, এখানে হলো নর্মালকে অনুবন্ধী দ্বারা ভাগ করছে, করে এরকম হইলো, তাই না? এই ক্ষেত্রে কি হবে, এই যে Z2 বার নট ইকুয়াল টু 0, তাই না? এই যে নিচের পার্টটা যেটা Z2 বার বা জেড, এখানে আপনি Z2 বাদ দেন বা Z2 নর্মালটা দেন, যেটাই দেন না কেন সেটা কিন্তু 0 হওয়া যাবে না। কারণ কি বলুন তো? একটা ভগ্নাংশের কি কি থাকে? উপরে থাকে লব আর নিচে থাকে হর। এখন ভগ্নাংশের হর কি 0 হতে পারে বলুন তো? ভগ্নাংশের হর যদি 0 হয়, মনে করেন আপনি উপরে যাই লিখুন না কেন, 10, 100, 1000, 1 কোটি যাই লিখুন, নিচে আপনি যদি 0 দেন, 0 দিয়ে কি কোনো কিছুকে ভাগ করা সম্ভব? সম্ভব কিন্তু না। আপনারা দেখবেন ক্যালকুলেটর হিসাব করে দেখবেন যে একদম ম্যাথড আসবে ডাইরেক্ট। তার মানে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না, এটাকে অসংজ্ঞায়িত বলা হয়, তাই না? এই জন্য যে মানে নিচের পার্টটা মানে হর কখনো 0 হতে পারে না, সেই কথাটাই এখানে বলে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা জটিল সংখ্যার সেটটা একটু দেখি। এই যে এটা আপনারা যদি যারা 9-10 আপনারা যদি পড়ে আসেন তাহলে দেখবেন যে না, এটা কিন্তু অনেকটাই আপনাদের জানা জিনিস। তারপরেও আমি একটা ডায়াগ্রাম একটা ইন্টারনেট থেকে নিয়ে এসেছি আপনাদের ভালো করে বোঝানোর সুবিধার্থে। এই যে দেখুন, আমরা কি দেখতেছি যে এই যে দেখুন, এই যে পুরোটা হলো বাস্তব সংখ্যা, তাই না? এগুলো হলো সব বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার সেটের মধ্যে কি কি সেট রয়েছে? বাস্তব সংখ্যার মধ্যে রেশিওনাল মানে কি বলুন তো? মূলদ সংখ্যা। এই যে এটা হলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি আপনারা জানেন? যেটাকে ওই যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় আর কি। আর যেটাকে করা যায় না সেগুলো হলো অমূলদ সংখ্যা। তা এই যে ইরেশনাল, ঠিক আছে, এই যে অমূলদ সংখ্যা। তো এখানে কি হলো, মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা এগুলো সবই কিন্তু কি বাস্তব সংখ্যা, অর্থাৎ এগুলো সবগুলোর কিন্তু মান একটা না একটা আছে এবং আপনারা মোটামুটি বের করতে পারবেন। অমূলদ সংখ্যা কোনগুলো বলুন তো? যেগুলো এই যে এরকম মনে করেন যে 2.71 মানে আনলিমিটেড চলতে থাকবে, বা পাই বা এগুলো এগুলো হলো অমূলদ সংখ্যা। আচ্ছা, ঠিক আছে। তারপরে এর মধ্যে দেখেন মূলদ সংখ্যার মধ্যে আবার কি কি আছে। মূলদ সংখ্যার একটা সাবসেট হলো এই যে দেখুন ইন্টিজার মানে কি বলুন তো? ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তো আপনারা আশা করি আগে খুব ভালো মতোই আপনারা জানেন, যেটাকে হলো এই যে বড় হাতের জেড দ্বারা প্রকাশ করা হয়। আবার এই যে এই মূলদ সংখ্যা, এটাকে বড় হাতের কিউ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। রিয়েল নাম্বারকে হলো বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়, মানে একটা দাগ দিতে হবে, মোটা করে লিখতে হবে এইভাবে। তা এই যে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, মানে হলো জাস্ট মানে পূর্ণ সংখ্যা, 0 পজিটিভ নেগেটিভ কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে। এরপরে হলো কি হোল নাম্বার। এরপরে দেখুন ন্যাচারাল নাম্বারকে এই যে বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়, তাই না? সামনে একটা মোটা দাগ আছে। ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা সেটা হলো 1 থেকে শুরু হয় আনলিমিটেড পর্যন্ত, কিন্তু কোনো ভগ্নাংশ না। এই যে সবগুলো গেল, এই সবগুলোই কিন্তু বাস্তব সংখ্যা, তাই না? এখন এর বাইরে যেগুলো আছে সেগুলো হলো অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, যেগুলো নিয়ে আমরা এখানে পড়াশোনা করতেছি। সেটা হলো এই যে এই পার্টটা, এটা দেখছেন, এটা কিন্তু বাস্তব সংখ্যার সাথে কিন্তু এই সেটটা কিন্তু সেট করতেছে না, মানে কমন নাই কোনো। বাস্তব সংখ্যা আলাদা আর কাল্পনিক সংখ্যা আলাদা, পুরাই আলাদা। কাল্পনিক সংখ্যা কোনগুলো? রুট ওভারের মধ্যে যদি নেগেটিভ থাকে, সেটা ভিতরে আপনার 4, 10, 15, 20 যাই হোক না কেন, রুট ওভারের ভিতর যদি নেগেটিভ থাকে তাহলে সেটাই হলো কি অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা, সেটা। ওকে, এই যে সেখানে এই যে এটার মধ্যে আই দ্বারা কি বলা হয়? আই দ্বারা রুট ওভার -1 বলা হয়। এবং এই যে জটিল সংখ্যাগুলোকে প্রকাশ করার একটা সাধারণ নিয়ম কি? এই যে a প্লাস আইবি, তাই না? ঠিক আছে, আপনারা এটা আশা করি সব বুঝতে পেরেছেন। এখন আমরা দেখি যে আই এর শক্তি, অর্থাৎ শক্তি মানে কি বলুন তো? শক্তি মানে হলো ঘাত বা পাওয়ার, ঠিক আছে? আই দ্বারা কি বোঝানো হচ্ছে? রুট ওভার -1, এটা আপনারা অলরেডি জানেন।
তো চলুন আমরা দেখি যে আই এর ঘাত বা পাওয়ার বা শক্তি দ্বারা কি বোঝানো হচ্ছে। চলুন প্রথমে এই যে দেখুন আমরা যে কথাটা আমরা প্রথমেই জানি যে আই ইকুয়াল হলো √/-1 সেটা। এখন আই এর উপরে আমরা কি করব, বিভিন্ন রকম পাওয়ার দিব, পাওয়ার দেওয়ার পরে দেখবো যে কোনটার ভ্যালু কত আসে। তাহলে দেখুন আমরা আই স্কোয়ার যখন লিখবো, বলুন তো আই স্কোয়ার মানে কি হলো, আই স্কোয়ার মানে আই এর ভ্যালু হলো √/-1, √/-1 এটার উপর স্কোয়ার যখন করব, বলুন তো স্কোয়ার করলে কি হয়। আপনারা কিন্তু অলরেডি আমি আপনাদেরকে আগের চ্যাপ্টারে দেখিয়েছি যে এই যে এই 2 এবং ভিতরের যে রুট এটা কাটাকাটি হয়ে যায়। কেন হয় বলুন তো, কারণ -1 এটার পাওয়ার, এই যে রুট মানে পাওয়ার কত, রুট মানে পাওয়ার হলো হাফ, এবং তার উপরে 2 মানে কত, 2 মানে স্কোয়ার মানে 2। তো এইভাবে যদি আমি লিখি -1 এর উপরে পাওয়ার কত হচ্ছে হাফ ইন্টু 2, কারণ গুণ হলে পাওয়ার গুণ হয়ে যায়, কাটাকাটি হলো, হয় কি হলো 1 থাকলো, মানে কি 1 মানে -1ই থাকলো, তাই না। এই জন্য দেখুন আই স্কোয়ার সমান -1, অর্থাৎ আই কে যদি আমি কি করি, স্কোয়ার করি, তখন সেটা কি হবে, -1 হয়ে যাবে। ভালো করে মনে রাখবেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, এরপরে আবার দেখুন যে এ আই কিউব যখন আমরা লিখবো, আই কিউব মানে কি বলুন তো, আই স্কোয়ার ইন্টু আই, তাই না, আই স্কোয়ার ইন্টু আই মানে গুণের সময় কি পাওয়ার যোগ হয়ে যায়, মানে i⁻2 + 1 মানে হলো আই কিউব, তাই না। আই স্কোয়ারের ভ্যালু কত আমরা জানি বলুন তো, এই যে আই স্কোয়ারের ভ্যালু -1 আমরা জানি, তার সাথে একটা আই আছে, তো গুণ করলে কত হবে বলুন তো, -i হয়ে গেল। i⁴ যখন হবে তখন কি হবে দেখুন তো, এই যে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ারের ভ্যালু কত, -1, আই স্কোয়ারের ভ্যালু কত, -1, দুইটা মাইনাসে মাইনাসে কি হলো, +1 হয়ে গেল, তাই না। তাহলে এই যে দেখুন আই ইকুয়াল √/-1, আই স্কোয়ার সমান -1, আই কিউব সমান -i, i4 সমান 1, তাই না। ওকে, এখন তাহলে i5 সমান আবার কি হবে, i5 সমান আবার দেখুন এই যে i4 ইন্টু i4 মানে কি 1, তার সাথে একটা i, তার মানে কি হচ্ছে 1 ইন্টু i মানে হচ্ছে কি i, এই যে আবার কিন্তু সেই আগের জায়গায় চলে আসছে, তাই না, আগের জায়গায় চলে আসছে, i মানে হলো √/-1, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলুন তো, এরপর থেকে সব কিন্তু সেম। আবার যখন i6 হবে, i6 মানে কি হবে বলুন তো, -1 হয়ে যাবে, i7 সমান হয়ে যাবে কি -i হয়ে যাবে, i8 মানে কি হয়ে যাবে, i8 মানে হলো 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এন যদি যোগবোধক সংখ্যা হয়, তাই না, এই যে দেখুন এনগুলো, এই যে এখানে আই এর এন দ্বারা এটাকে বোঝাচ্ছে, পাওয়ারটাকে বোঝাচ্ছে, তো i⁻n এর মধ্যে এন যদি যোগবোধক হয়, অর্থাৎ যোগ চিহ্ন মানে কি বলে পজিটিভ পাওয়ার হয়, তাহলে সেক্ষেত্রে সাধারণভাবে আমরা কি বলতে পারি বলুন তো, সাধারণভাবে আমরা বলতে পারি হলো i⁴n মানে হলো 1। এই যে দেখুন i⁴n, এর ভ্যালু যদি 1 হয়, i⁴ মানে কত 1। আবার যদি আমি কি বলি, যদি n এর ভ্যালু 2 ধরি, তাহলে কত হচ্ছে, n এর ভ্যালু যদি 2 ধরি তাহলে কত হচ্ছে i⁴ মানে i⁸ মানে কত 1। তাহলে আমাদের সূত্র কি প্রুফ হয়েছে, হ্যাঁ ঠিক আছে। এখন দেখুন i⁴n + 1 যদি হয় তাহলে কি হচ্ছে, এই যে দেখুন যদি আমি n = 1 ধরি, 4 × 4 = 5, তা i5 হলো কোনটা হচ্ছে, এই যে i মানে i, তার মানে এই যে দেখুন এরপরটা কত, এরপরটা হলো -1, এরপরটা কত -i, 1 i -1 i, এই যে পাওয়ার এক করে বাড়তেছে, 4n + 1, 4n + 2, 4n + 3। আপনাদের এই পার্টটা খুব ভালো মতো জানা লাগবে যে i এর পাওয়ার, আপনি যদি এই পার্টটুকু মোটামুটি জানাই থাকেন তাহলে কিন্তু আপনি যে কোনো আপনাকে পাওয়ার দেওয়া হোক না কেন আপনি কিন্তু সেটা বের করতে পারবেন। যেমন আপনাকে যদি আমি বলি যে i⁻100 এটা কত হবে, তো আপনারা কিন্তু এই যে 100 যখন এটাকে আপনারা 4 দ্বারা ভাগ করতে পারবেন, 4 দ্বারা ভাগ করলে কত হয়, 25 হয়, একটা পূর্ণ সংখ্যা হচ্ছে, তাই না। তাহলে তার মানে কি i⁴n এর মধ্যে সেটা পড়তেছে, তাই না, 4 × 25 = 100, তার মানে কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে। আবার যদি i⁻101 বলতাম, 4 দ্বারা ভাগ করলে কত হতো, 4 × 25 = 100, 1 হলো অবশিষ্ট থাকতো, তার মানে i⁴n + 1 হচ্ছে, 4n + 1 মানে হলো i হচ্ছে। দেখছেন, এইভাবে আপনারা খুব সুন্দরভাবে বলতে পারবেন যে i এর যে কোনো পাওয়ার হোক না কেন আপনারা তার অ্যান্সার দিতে পারবেন এটার মাধ্যমে। ওকে, এখন আবার আমরা নেগেটিভ পাওয়ারে যাই। একটু আগে তো যোগবোধক পাওয়ার দেখছি, এখন মাইনাস পাওয়ারে দেখবো। দেখুন i⁻−1, এখন কোনো কিছুর উপরে মাইনাস পাওয়ার হলে কি হয় বলুন তো, এই যে মনে করেন a এর উপরে যদি আমি -1 দিই, তার মানে এটা কি 1/a⁻1, মানে এই যে পাওয়ারটা যেটা থাকলো সেটা মানে মাইনাস হলে নিচে চলে যাবে এবং এই পাওয়ারটা যেটা আছে সেটা আবার প্লাস হয়ে যাবে। এই যে দেখুন মনে করেন a-2, a⁻², এই যে টু দি পাওয়ার, এই যে মাইনাস যদি হয় সেটাকে কি বলা হয়, সেটাকে ইনভার্সও বলা যায়, মানে এটাকে আমি ইচ্ছে করলে a⁻1 বলতে পারি, a⁻2 বলতে পারি, এটা কি হবে 1/a²। আপনারা আশা করি এটা খুব ভালো মতোই জানেন। তো দেখুন i⁻−1 এর ভ্যালু কত, -i, ঠিক আছে, এই যে দেখুন এইভাবে ক্যালকুলেট করে হয়ে গেল -i। আবার i⁻−2 মানে -1, i⁻−3 মানে i, i⁻−4 মানে 1, ঠিক আছে। এই যে আপনারা এখন এখান থেকে কি করতে পারি,
আমরা একটা কনক্লুশনে আসতে পারি, সেটা হলো যে আই এর শক্তি যদি পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা এই যে বড় হাতের জেড দ্বারা প্রকাশ করা হচ্ছিল, যে যেটাকে আমি কি বলি, এই যে আনলিমিটেড -2 -1 0 1 2 এভাবে আনলিমিটেড পর্যন্ত যায়, তাই না? তো এইরকম যদি পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যেটাই হোক না কেন, সেক্ষেত্রে সবসময় পাওয়ার কিন্তু কি বলে, আই এর ভ্যালু কিন্তু 1 -1 আই এবং -i এই চারটার মধ্যেই সীমাবদ্ধ আছে, তাই না? আপনারা একটু আগে কিন্তু ক্যালকুলেট করে আসছি যে আই এর ভ্যালু পজিটিভের ক্ষেত্রে যাই হোক না কেন আমরা কিন্তু এই চারটাই ভ্যালু পাচ্ছিলাম, নেগেটিভের ক্ষেত্রেও আমরা দেখতেছি যে এই চারটাই ভ্যালু পাচ্ছি। অর্থাৎ আই এর ভ্যালু কি কি হতে পারে বলুন তো? একটা হলো আই নিজেই হতে পারে, যেটা মানে হলো √1 এছাড়া আর কি হতে পারে? এছাড়া হতে পারে হলো 1, এছাড়া হতে পারে -1, এছাড়া হতে পারে -i। 4 রকম ভ্যালু হতে পারে আই এর। আপনি যতই পাওয়ার দেন না কেন, আই এর ভ্যালু সবসময় এই চারটার মধ্যেই থাকবে। ওকে, এখন চলুন আমরা একটা উদাহরণ দেখি আমরা। সেটা হলো যে একটা বর্গমূল আমাদের নির্ণয় করতে বলছে। তো বর্গমূল আমরা নর্মালি দেখুন যে এটা দেখে আপনাদের একটু মনে হতে পারে যে ওরে বাবারে বাবা, এটা নেগেটিভ আবার দিছে, রুটের মধ্যে নেগেটিভ, সেটা আমরা কেমনে অ্যান্সার করবো, তাই না? রুটের মধ্যে নেগেটিভ তো আমরা ক্যালকুলেটরে করলেও আমাদের যদি এরকম দিত যে 16 √ওভার করো, ক্যালকুলেটরে বসাইতাম, হয় দিত +-4, কত সহজ হয়ে যেত। বাট এইটার ক্ষেত্রে কি হবে? এটা তো রুটের মধ্যে মাইনাস, এটা যদি আমি ক্যালকুলেটরে বসাই কিচ্ছু আসবে না, ম্যাথ এরর আসবে। তো এখন আপনারা এইটা হলো, আর যদি 10-15 মিনিট আগে বলতেন কথাটা, তাহলে কিন্তু আপনাদের জন্য কথাটা ঠিক আছে। বাট এখন কিন্তু আপনারা এই কথাটা বলতে পারবেন না, বিকজ অলরেডি আমরা কিন্তু জানি যে জটিল সংখ্যার জিনিসটা আমরা কেমন করে কাজ করতে হয় না করতে হয়, সেটা কিন্তু মোটামুটি আমাদের আইডিয়া হয়ে গেছে। তার মানে আমাদের কাছে এখন এই অঙ্কগুলো আমরা এখন সলভ করে দিতে পারবো। দেখুন এই ধরনের অঙ্ক আপনারা আপনাদের পরিবার পরিজন বিভিন্ন লোককে আপনারা সলভ করে দেখিয়ে তাদেরকে তাক লাগিয়ে দিতে পারবে যে দেখুন আমি এরকম একটা ম্যাথ সলভ করে দিয়েছি, তাই না? এই যে দেখুন, এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা x + iy আকারে ধরে নিলাম, কারণ আমরা জানি যে এটা একটা কি হবে, এই যে বর্গমূল যেহেতু নির্ণয় করতে বলছে, এটা অবশ্যই একটা কি হবে, একটা জটিল সংখ্যা হবে, কারণ রুটের ভিতর -1 আছে। এই যে ঠিক আছে, এখানে প্রশ্নটা আসলে এইভাবে যদি লিখতো যে -8 -6 √-1, এইটার বর্গমূল করো, এইটার বর্গমূল করা যে কথা, আর এটার উপর √ওভার দেওয়া একই কথা, তাই না? তো আমরা কিন্তু সেই জিনিসটাই এখানে লিখছি যে এটা ঠিক আছে, এটা হলো এই যে এইটা এইভাবে আমরা লিখবো, এই যে √ওভার চিহ্নটা আমরা দিব না, ঠিক আছে? মানে আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে? মানে এই -8 -6 √-1 সমান হলো x + iy লিখলাম, ঠিক আছে? এখন লেখার পরে আমরা কি করি দেখুন তো, এখন আমরা কি করলাম, উভয় পাশে স্কোয়ার করে দিলাম। দেখুন এই যে এখানেও স্কোয়ার করলাম, এখানেও কি করলাম, স্কোয়ার করলাম। তো যদি উভয় পাশে বর্গ করি তখন জিনিসটা কি হচ্ছে যে আপনারা পাশে এখানে লিখে দিবেন যে উভয় পাশে বর্গ করে, এই কথাটা আপনারা পাশে লিখে দিবেন। তো লিখলাম, লেখার পরে দেখুন এই যে এই পাশে কি হচ্ছে, এই স্কোয়ারটা আর এই যে √ওভার চিহ্নটা, এটা কি হচ্ছে, চলে যাচ্ছে। তার মানে আপনারা কি করবেন, আপনারা √ওভার চিহ্নটা দিয়ে দিবেন, ঠিক আছে? √ওভার চিহ্নটা দিয়ে নিলেন, √ওভার চিহ্নটা আর স্কোয়ার চিহ্নটা নাই হয়ে গেল, ঠিক আছে? তো দিলেন, চলে গেল। আর এই পাশে কি হলো, এই পাশে হলো এই যে x + iy যেটা, এটাকে স্কোয়ার করলেন, এই পাশে এটাকে স্কোয়ার করে, এই যে দেখুন এটা হোল স্কোয়ার মানে কি, a² + twice ab + b², তাই না? ওই জিনিসটা কিন্তু এখানে লেখা হয়েছে। আচ্ছা, এখন দেখুন এখানে একটা জিনিস আছে, এখানে হলো i² আছে। i² এর ভ্যালু কত আপনার কি মনে আছে? i² এর ভ্যালু হলো -1, তাই না? ওকে, দেখুন তো যদি -1 হয় তাহলে এটা কি হবে, এটা আমি i² এর জায়গায় -1 যদি বসাই তাহলে এটা কি হবে, -y² হয়ে যাচ্ছে, তাই না? এই যে দেখুন পরের লাইনে আমরা সেই কাজটা করেছি। এই যে দেখুন এই যে এই পার্টটা এখানে চলে আসছে কি -y² হিসেবে, আর এখানে +2ixy হলো, এটা এটার মতো থাকলো, এটা এটার মতো থাকলো, ঠিক আছে? এই পর্যন্ত হলো। হওয়ার পরে এখন দেখুন এইখানে এটার বাস্তব অংশ কোনটা, -8, এইটার বাস্তব অংশ কোনটা, x² - y², মানে যেটার সাথে আপনার কি আছে, কি বলে নাই, আই নাই, সেটাই হলো বাস্তব অংশ। আর এখানে অবাস্তব বা কাল্পনিক অংশ কোনটা, -6i। এখানকার অবাস্তব বা কাল্পনিক অংশ কোনটা, +2ixy। তো এটা আর এটা সমান, এটা আর এটা সমান, তাই না? এই যে দেখুন বাস্তব ও কাল্পনিক অংশ, এটাকে বলা হয় হলো সমীকৃত করা। তো সমীকৃত করে এই যে দেখুন লিখলাম, এই যে লিখলাম, তাই না? দুইটা সুন্দর মতো লিখলাম। লেখার পরে এখন আমরা কি করবো বলুন তো, এখন আমরা হলো এই যে x² + y² হোল স্কোয়ার, আমরা এই ফর্মুলাটা আনতেছি। কেন এই ফর্মুলাটা আনে, এই যে দেখুন এই যে এখানে আমরা x² - y², আমরা এই ফর্মুলাটা কি জানি না বলুন তো, a + b হোল স্কোয়ার সমান হলো a - b হোল স্কোয়ার +4ab। এই ফর্মুলাটাকে আপনারা জানেন, আশা করি আপনারা জানেন। তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। দেখুন a + b হোল স্কোয়ার সমান a - b হোল স্কোয়ার +4ab, ঠিক আছে? কেন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, কারণ এখন আমরা দেখুন এই যে এইটার ভ্যালু আপনারা জানেন, আবার এই যে এটা হলো 4xy কে আমরা কি লিখতে পারি, 2xy
হোল স্কোয়ার লিখতে পারি, সেটার ভ্যালু আপনারা জানেন তাই না। এই যে দেখুন, এই যে 2xy হোল স্কোয়ার লিখলাম। এখন আমরা কি করবো, ভ্যালু বসাবো। এই যে দেখুন ভ্যালু বসালাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালু এই যে একটু আগে আমরা পেয়েছি -8 -8 এর উপরে স্কোয়ার, আবার 2xy এর ভ্যালু আমরা একটু আগে পেয়েছি -6 তার উপরে স্কোয়ার, ঠিক আছে। এখন তাহলে বলুন তো এটা কত হবে, 8 8 64। মাইনাসের কি কোনো সমস্যা আছে? সমস্যা নাই, কারণ দুইটা যেহেতু পাওয়ার জোর হলে কি হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তার মানে পাওয়ার যদি জোর হয় তাহলে কিন্তু আপনার স্কোয়ার করলে সেটা অবশ্যই প্লাস হবে সবসময়। আবার এটা দেখুন মাইনাসে মাইনাসে প্লাস 636, তার মানে 64 প্লাস 36 মানে কত বলুন তো, 100। এই যে দেখুন, এই যে 100 হলো, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এখন এই যে এটা যদি 100 হয়, তাহলে এই স্কোয়ারটা আমি যদি উঠে দিতাম তাহলে কত হতো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু কত হতো, 10 হতো, তাই না। এই যে দেখুন, এখন কিন্তু আমরা একটা কাজ করতে পারি, আমাদের কিন্তু কি করা লাগবে, আলটিমেটলি এই যে এক্স প্লাস আই ওয়াই আছে না, এটার ভ্যালু আমাদের বের করা লাগবে, কারণ আমরা ধরে নিচ্ছি যে এটাই হলো এটার বর্গমূল, তাই না, এটাই হলো এটার এই যে বর্গমূল। তো এটাই এই জন্য আমাদের এক্স প্লাস আই ওয়াই এর ভ্যালুটাই আমাদের বের করতে হবে। তো আমাদের এখন দেখুন কেমন করে আমরা বের করি। এখানে দেখুন এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের একটা ভ্যালু আছে, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের একটা ভ্যালু আছে। তো এই দুইটা আমরা যদি এখন কি করে যোগ করি, একবার যোগ করলে কত হবে বলুন তো, যোগ করলে হলো এই যে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা গেল, হয়ে থাকলো কি 2x স্কোয়ার থাকলো, আর এই পাশে হলো মাইনাস এই যোগ 10 মানে কি 2 থাকলো, তাই না। আবার যদি আমরা বিয়োগ করি তখন কি হচ্ছে, এটা তো কাটাকাটি যাবে, এই যে 2y স্কোয়ার থাকলো, 2y স্কোয়ার সমান হচ্ছে কি হচ্ছে -8 -10 মানে -18 হয়ে যাচ্ছে, তাই না। এই যে দেখুন, এই যে দেখুন, সেখান থেকে আমরা কি করলাম, এক্স এর ভ্যালুটা বের করে নিলাম, তাই না। এই যে এক্স এর ভ্যালু কত হলো, এই যে 2 এর 2 কাটা গেল, এক্স স্কোয়ার সমান যদি 1 হয় তাহলে এক্স ইকুয়াল প্লাস মাইনাস 1 হয়ে গেল। আবার যখন বিয়োগ করলাম, বিয়োগ করার পরে আমরা দেখি এই যে দেখুন 2y স্কোয়ার সমান 18 হয়ে গেল, হওয়ার পরে এই যে কত হলো, y স্কোয়ার সমান 9 হলো, মানে y ইকুয়াল কত, প্লাস মাইনাস 3 হয়ে গেল, তাই না। আশা করি আপনারা খুব সুন্দর মতো বুঝতে পেরেছেন। তো এখন এই যে x এর ভ্যালু আমরা পেয়েছি, y এর ভ্যালু আমরা পেয়েছি, তাহলে এখন কিন্তু আমি x প্লাস iy যেটা আমরা মানে আমাদের অ্যান্সার কিন্তু অলরেডি বের হয়ে গেছে, তাই না। এই যে দেখুন x এর ভ্যালু আর y এর ভ্যালু কত সেটা আমরা এখানে সুন্দর মতো লিখলাম। লেখার পরে এই যে দেখুন, এখানে একটা জিনিস আপনাদের দেখতে হবে যে x এর ভ্যালু যেহেতু দুইটা আছে +1 -1, y এর ভ্যালু দুইটা আছে +1 -1, এখন আমরা কোনটা নিব, চার রকম ভ্যালু পাওয়া যেতে হবে। এই যে এরকম হতে পারে যে 1 + 3i, আবার 1 - 3i, আবার -1 + 3i, -1 - 3i, চার রকম হতে পারে না। এখন চার রকমের মধ্যে কোনটা আমি নিব, নেওয়ার সময় এই যে দেখতে হবে কি, এই যে আমরা আগে স্লাইডটা যদি দেখেন, সেখানে আপনার একটা জিনিস আছে যে 2xy সমান -6 হতে হবে। অর্থাৎ এই যে দেখুন, এই পার্টে এগুলোর সবগুলোর কিন্তু এই পার্টটা কি x না, আর এই পার্টটা কি y না। এখন এখানে একটা জিনিস দেখুন যে xy এই যে এটা যদি কাটাকাটি করি তাহলে xy সমান কি হচ্ছে, xy সমান -3 হচ্ছে। xy সমান -3 কখন সম্ভব, এটা এই যে মানে গুণফল কখন মাইনাস হবে, যে কোনো একটা তো মাইনাস হওয়া লাগবে, তাছাড়া তো গুণফল মাইনাস হতে পারে না, তাই না। মানে চিহ্ন কি মাইনাস গুণফল কখন হয়, যখন চিহ্ন দুইটা ডিফারেন্ট থাকে, হয় একটা প্লাস একটা মাইনাস, অথবা একটা মাইনাস একটা প্লাস, মানে চিহ্ন ডিফারেন্ট থাকা লাগবে, অর্থাৎ x এবং y বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। এই যে এখানে যে আমরা চারটা টোটাল বের করেছি, বলুন তো x এবং y বিপরীত চিহ্ন বিশিষ্ট কোনটায় কোনটায় আছে, এটা কি বিপরীত, এটা তো এই পাশেও প্লাস এই পাশেও প্লাস, না বিপরীত না, তাই এটা বাদ। এটা প্লাস এটা মাইনাস, হ্যাঁ এটা ঠিক, এটা মাইনাস এটা প্লাস, চিহ্ন বিপরীত, ঠিক, এটা দুইটাই মাইনাস, তার মানে এটাও বাদ। তাহলে আমাদের অ্যান্সার হলো এই যে এই দুইটা, ঠিক আছে। এই যে দেখুন, পরবর্তীতে আমরা লিখে দিলাম এই যে এই দুইটা হলো, লিখলাম। এখন আমরা এটা হলো, এটা এইভাবে লেখার পরে এখন এই যে দেখুন i এর ভ্যালু কত, √1 না, সেটা আপনারা ইচ্ছা করলে লিখে দিতে পারেন। এই যে i এর ভ্যালুটা এই যে √1 লিখে দিচ্ছি, ঠিক আছে। এই যে 3i যে কথা, আর হলো i3 একই কথা, আপনারা লেখার সময় আপনাদের ইচ্ছা মতো আপনারা লিখতে পারেন, ঠিক আছে। ওকে, তো আমাদের বর্গমূল নির্ণয় হয়ে গেল, আমাদের বর্গমূল হলো এই যে এইটা। ওকে, এখন আমরা কি করব, একটু আগে আপনাদের আমি বলেছিলাম যে জটিল সংখ্যাকে আমরা ইচ্ছা করলে ছবির মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন সেটা কেমন করে প্রকাশ করব, ছবি মানে কিন্তু এই যেমনটা একদম গাছপালা ফুল ফেল এরকম কিছু না, ম্যাথমেটিক্সের ছবি। ম্যাথমেটিক্সের ছবি কেমন হয় বলুন তো, এই যে xy অক্ষ থাকে, xy এরকম অক্ষ থাকে, অক্ষের মধ্যে কি কোনো একটা বিন্দু দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, তো সেইটাকে বলা হয় হলো আর বর্ণের চিত্র, ঠিক আছে। চলুন আমরা দেখি যে কেমন করে জটিল সংখ্যা আমরা প্রকাশ করব। দেখুন, x অক্ষকে বাস্তব অংশ, এই যে একটা যে আপনাদের জন্য একটা এক্সিস আমি আঁকছি, বলুন তো এক্সিস, এটা কি বলা হয়, এক্সিস বা অক্ষ, তাই না, এক্সিস বা হলো অক্ষ। তো এখানে এই যে আনুভূমিক বরাবর যেটা, এটার নাম কি বলুন তো, এটার নাম হলো এই যে x ও x প্রাইম, ঠিক আছে। এটাকে বলো, এটা হলো x ও x প্রাইম, বা এটাকে x অক্ষ বলে। এই যে দেখুন, যখন আপনারা x অক্ষ লিখবেন তখন কিন্তু ছোট হাতের x অক্ষ, আর যখন পুরোটা আপনারা লিখবেন এই যে ও এখানে x এখানে x প্রাইম, তখন কিন্তু আবার বড় হাতের হবে, x ও x প্রাইম এখানে কিন্তু বড় হাতের হবে, ঠিক আছে। সিমিলারলি এটা এই যে এই বরাবর এইটা যেটা, এটা কি, এটা হলো y অক্ষ, যখন y অক্ষ লিখবেন তখন ছোট হাতের, কিন্তু যখন এইভাবে লিখবেন তখন y ও y প্রাইম, তখন আবার বড় হাতের। তো এইখানে এই যে x অক্ষ যেটা, এটাকে আমরা ধরবো হলো বাস্তব অক্ষ,
ঠিক আছে, বাস্তব মানে বাস্তব সংখ্যার মানে আমরা দেখছিলাম কি যে a প্লাস আই বি বা x প্লাস আই ওয়াই, এটার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে এই যে এইটা হলো বাস্তব অংশ আর এটা হলো কাল্পনিক অংশ। তো এই যে এক্সটা এক্স অক্ষ বরাবর মানে বাস্তব অক্ষ, এটা হলো বাস্তব অক্ষ, আর ওয়াইটা কি কাল্পনিক অংশ, সেটা হলো কাল্পনিক অক্ষ মানে ওয়াই অক্ষ বা কাল্পনিক অক্ষ বরাবর আমরা বসাবো। বসায় আমরা একটা কি বলে একটা জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে চলুন আমরা একটা জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করে এখন দেখি। এটাকে আর্গনের চিত্র বলা হচ্ছে। তো এই যে দেখুন, এই যে একটা এক্সেস আমি আঁকলাম, আঁকার পরে এই যে দেখুন, এই যে এক্স অক্ষ যেটা এটাকে বাস্তব অংশ বললাম, আর এই যে ওয়াই অক্ষ যেটা সেটাকে আমি কাল্পনিক অক্ষ বললাম। বলার পরে কি করলাম, এই যে দেখুন একটা বিন্দু আসছে, তাই না? এই বিন্দুটাকে আমি কাল্পনিক যে সংখ্যাটা সেটা হিসাবে এটা আমি রিপ্রেজেন্ট করলাম। দেখুন এটার নাম কি দিলাম, পি এক্স কমা ওয়াই, যেখানে জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই, মানে আমি যে ক্রমজোড় আকারে প্রকাশ করছি, তাই না? ক্রমজোড় আকারে প্রকাশ করছি, যেখানে এই যে এক্স প্লাস আই ওয়াই, মানে এটা এই যে এই পি বিন্দুটা এটাই হলো একটা জটিল সংখ্যা। ঠিক আছে, এটা যারা একটা জটিল সংখ্যা রিপ্রেজেন্ট করেছি। ঠিক আছে, তাহলে দেখুন এইবার দেখুন এই যে এইখান থেকে এই যে মূল বিন্দু থেকে এখানে আমি যোগ করে দিলাম। যোগ করার পরে আমি কি করলাম, এই যে এই অংশটা কি বলুন তো, এই অংশটা হলো ওয়াই এর ভ্যালু, তাই না? কারণ এই যে এই বরাবর ওয়াই। আর এই অংশটা কি বলুন তো, এই অংশটা হলো এক্স এর ভ্যালু, কারণ এই বরাবর হলো এটা এক্স, তাই না? এটা আপনারা কি বলে এই ধরনের স্থানাঙ্ক জ্যামিতি এগুলো আপনারা ভবিষ্যতে কি বলে আপনারা ম্যাথের আরো বিভিন্ন যে চ্যাপ্টারগুলো আছে পরবর্তীতে সেগুলোতে আপনারা আরো ডিটেলস জানতে পারবেন এই সম্পর্কে কিন্তু অনেক রকম ম্যাথ আছে, অনেক ইন্টারেস্টিং ম্যাথ, ভালো লাগে করতে। তো এই যে হলো, ঠিক আছে, তার মানে কি এই যে বাস্তব অক্ষ, এখান থেকে আমরা দেখলাম কি যে একটা জটিল সংখ্যাকে কি করা যায়, আর্গন্ডে চিত্র, এই যে চিত্রটা সেটাকে আর্গন্ডে চিত্র বলে। আর্গন্ডে চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় যেখানে হলো এই যে এক্স অক্ষ যেটা সেটা হবে বাস্তব অক্ষ এবং ওয়াই অক্ষ যেটা সেটা হবে হলো কাল্পনিক অক্ষ, তাই না? ওকে, এখন একটু আগে যেটা বললাম সেই যে বাস্তব অংশ যেটা মানে এক্স অক্ষর পার্ট যেটা সেটাকে বলা হয় হলো ভুজ, আর কাল্পনিক অংশ যেটা সেটাকে বলা হয় হলো কোটি। ঠিক আছে, এটা হলো ওয়াই অক্ষর পার্টটা আর এটা হলো এক্স অক্ষের পার্টটা। ঠিক আছে, এই যে দেখুন জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, একটা জটিল সংখ্যা এবং পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, তাই না? এই যে এক্স ওয়াই হয়, তাহলে পি বিন্দুটা জটিল সংখ্যা জেড এর প্রতিরূপ। ঠিক আছে, আচ্ছা এখন দেখুন এখানে বাস্তব অক্ষ এবং কাল্পনিক অক্ষ এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম। দেখছেন, আমি যেভাবে বললাম যে যখন আপনারা মূল বিন্দু সহ এক্স ও এক্স প্রাইম লিখবেন তখন কিন্তু বড় হাতের অক্ষর দেওয়া হয়েছে, তাই না? বড় হাতের অক্ষর দিয়ে লেখা হয়েছে এই যে ওয়াই ও ওয়াই প্রাইম, যারা রেখা দুটিকে ধারণকারী সমতলে জটিল সংখ্যা সমূহ চিহ্নিত করা হয়। এটা একটা সমতল না, প্লেন একটা তল, তাই না? এবং এই তলটাকে জেড তল বলা হয়। জেড তল কেন বলা হচ্ছে, জেড দ্বারাই তো আমরা এই যে জেড দ্বারাই তো আমরা জটিল সংখ্যা প্রকাশ করতেছি, এই জন্য এটাকে জেড তল নামে প্রকাশ করা সমাধান করা হয়। এই পদ্ধতিতে এই যে চিত্রের মাধ্যমে যে আমরা প্রকাশ করলাম, এই যে এখানে পি একটা ভ্যালু যেটা হলো এক্স ওয়াই, যেটা দ্বারা আমরা জটিল সংখ্যাকে প্রকাশ করলাম, এইটাকে বলা হয় হলো কি বলে আর্গন চিত্র। কেন আর্গন চিত্র নামটা কই থেকে আসছে বলুন তো? কারণ এই রিপ্রেজেন্ট করার সিস্টেমটা মিস্টার আর্গন নামক একজন লোক সেই প্রথম আবিষ্কার করেছে এবং তার নাম অনুসারে 1806 সালে সে আবিষ্কার করেছে, তার নাম অনুসারে এটাকে আর্গন চিত্র বলা হয়। এছাড়া এটার আরো একটা নাম আছে, সেটা হলো গাউসীয় সমতল বা জেড সমতল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যে কোনো জটিল সংখ্যাকে একটা প্লেনের উপর বা একটা তলের উপর রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এখন দেখুন আমরা যে তলের উপর একটা জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করলাম সেখান থেকে আমরা আরো কিছু জিনিস জানতে পারবো। সেটা হলো একটা হলো কি মডুলাস আর একটা হলো কি আর্গুমেন্ট। ঠিক আছে, এখন দেখুন যে এটা কিন্তু আপনার গতানুগতিক যে মডুলাস আপনারা পড়েছেন, মডুলাস কিন্তু আপনারা সম্ভবত পড়ে এসেছেন বা ভবিষ্যতে পড়বেন। তো ওখানে আপনারা যে গতানুগতিক মডুলাস সম্পর্কে জানেন সেটার সাথে কিন্তু এটা অনেকটা মিল পাবেন। তো দেখি এই যে দেখুন আবার কিন্তু ওই যে এক্স এক্সিস ওয়াই এক্সিস আসলো, আসার পরে এই যে এটা কিন্তু আসলে বড় হাতের অক্ষর হবে এগুলো সবগুলো, তাই না? বড় হাতের অক্ষর, তাই না? বড় হাতের অক্ষর হবে। এবং এই যে এখানে একটা পয়েন্ট দিলাম যেটাকে হলো আমি জেড দ্বারা প্রকাশ করতেছি, যেটা হলো একটা জটিল সংখ্যার প্রতিরূপ। এই যে দেখুন এই যে সেখানে এই পয়েন্টটা হলো এখানে, তাই না? এই পয়েন্টটা এখানে, এই যে দেখুন এই পয়েন্টটা বরাবর এখন আমি এই যে রেখা টানলাম, এই যে রেখাটা টানলাম এটাকে ছোট হাতের আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এবং এটাই হলো তার মডুলাস। ঠিক আছে, এরপরে দেখুন এই যে এখানে যে কথাটা আমি বলছিলাম যে এই রেখাটা এই যে মূল বিন্দু থেকে শুরু করে পি বিন্দু পর্যন্ত যে রেখাটা সেটাকেই হলো মডুলাস বলা হচ্ছে, মানে দূরত্ব। মূল বিন্দু থেকে আপনার যে জটিল সংখ্যাটার যে পয়েন্টটা আসে সেই পয়েন্টের দূরত্ব সেটাকে আর দ্বারা প্রকাশ করা হচ্ছে এবং আরটাই হলো মডুলাস। ঠিক আছে, আর এই যে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে না এক্স অক্ষের সাথে, এই যে এটা এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এই অ্যাঙ্গেলটাকে থিটা দ্বারা প্রকাশ করা হয় এবং এই থিটাটাই হলো তার আর্গুমেন্ট। ঠিক আছে, আর্গুমেন্ট। ওকে, এই যে দেখুন বলছে আর্গনের সমতলে পি বিন্দুটা জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই জটিল সংখ্যা নির্দেশ করে, যেখানে
পোলার স্থানাঙ্ক আর কমা থিটা হলে, এখন আপনাদের মনে হতে পারে যে এটা আবার কি জিনিসটা ভাই, পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক আপনারা হলো স্থানাঙ্ক সম্পর্কে আপনারা ভবিষ্যতে যখন পড়বেন তখন দেখবেন যে স্থানাঙ্ক জ্যামিতি হলো এই যে এইরকম জিনিসগুলো, যে একটা গ্রাফ পেপারের উপরে আপনি যে কোনো একটা আপনি কি পয়েন্টকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন সেটা হলো স্থানাঙ্ক জ্যামিতির বিষয়, এবং অনেক ইন্টারেস্টিং, আপনারা কাজ করে অনেক মজা পাবেন। তখন আশা করি আমরা যখন ওই কোর্সটা নিব তখন আপনারা ওই সম্পর্কে আরো ভালো মতো জানতে পারবেন। তো স্থানাঙ্ক হলো অনেক রকম আছে, এর মধ্যে দুইটা বিখ্যাত হলো, একটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয়, আরেকটা হলো পোলার স্থানাঙ্ক। দুই রকম স্থানাঙ্ক হয়, ঠিক আছে, এই দুই রকম মেইনলি চলে। তো এই কার্তেশীয় স্থানাঙ্ক হলো আমরা যে নর্মালি যে স্থানাঙ্ক ইউজ করি, যে এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে যেটা আমরা ইউজ করি সেটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক, যেখানে এক্স কমা ওয়াই আকারে প্রকাশ করা হয়, যে আমরা এক্স কমা ওয়াই আকারে প্রকাশ করতেছি না। আর পোলার স্থানাঙ্ক হলো যেটাকে আর কমা থিটা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো আর কমা থিটা দ্বারা প্রকাশ করা হয়, যেখানে আর কোনটা, আর হলো এই যে মডুলাসটা, আর থিটা হলো এই যে যেটা আর্গুমেন্টটা, ঠিক আছে। এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে পারি। তো এই যে দেখুন সেখানে এই যে এই কথাটি এখানে বলছে যে ওপি, এটার নাম কত, এটার নাম হলো আর, তাই না, মানে মডুলাস। আর এই যে এক্স ওপি, এই যে দেখুন এই যে এখানে যদি আমি এটাকে এক্স নাম দিই তাহলে এক্স ও পি, ঠিক আছে। এই যে এখানে আমি যদি এখানে এক্স নাম দিই বা এখানে এক্স নাম দিই, দুটি কিন্তু একই কথা হলো, তাই না, পুরোটাই এক্স। তো সেটা হলো থিটা, ঠিক আছে। এই যে এটা হলো আর্গুমেন্ট, ঠিক আছে। এই যে দেখুন এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স ইকুয়াল হলো আর কস থিটা, মানে এই যে এক্স যেটা, এই ভ্যালুটা যেটা, এটা হলো কি আর কস থিটা। এটা কেমন করে আসলো, এটা যখন আমরা ত্রিকোণমিতি পড়বো তখন আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। আর ওয়াই সমান হলো আর সাইন থিটা, এই পার্টটা হলো ওয়াই মানে আর সাইন থিটা, ঠিক আছে। এটা আপনারা যখন ত্রিকোণমিতি পড়বেন, এবং বিশেষ করে আপনারা ফিজিক্সে অলরেডি এটা পড়ে এসেছেন, ফিজিক্সের আপনারা গতির যে চ্যাপ্টারগুলো আছে, ভেক্টর, গতি, এই চ্যাপ্টারগুলোতে আপনারা এই ধরনের অঙ্ক করে এসেছেন। সো আপনারা আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আমরা যখন ত্রিকোণমিতি পড়াবো তখন জিনিসটা আরো ভালো করে আপনাদের এক্সপ্লেইন করে দিব। আচ্ছা, এখন দেখুন এই যে আর যেটা, এই ভ্যালুটা আমরা কিভাবে বের করবো, মানে মডুলাসের ভ্যালু আমরা কিভাবে বের করবো। মডুলাসের ভ্যালু আমরা বের করবো এই যেভাবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এই যে কি বলে, আর সমান হলো রুট ওভার বাস্তব অংশের যেটা ভ্যালু সেটা স্কোয়ার যোগ জটিল অংশে যেটা সেটার ভ্যালুটার স্কোয়ার, দুটা স্কোয়ার করব, যোগ করব, তার রুট ওভার করবো, সেটাকেই বলা হয় কি মডুলাস বা আর, এবং সেটাকে এই যে এইভাবে এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়, ঠিক আছে। ওকে, এই যে দেখুন মডুলাস বা পরমান বলা হয়, মডুলাস বা অ্যাবসলিউট ভ্যালু বলা হয়, এবং এটাকে এই যে এটা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এই যে এটা দ্বারা, মানে যে আপনাদের পরীক্ষায় যদি কোনো একটা এরকম প্রশ্ন আসে যে একটা ধরেন জটিল সংখ্যা দিল এরকম 5 - 3i দিয়ে বললো যে এইটা বের করো, জেড দিয়ে দুই পাশে দুইটা দাগ দিল, এটাকে বললো এটার নাম জেড দিল, তখন আপনারা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে যে এটা দ্বারা আসলে মডুলাস বের করতে বলেছে, ঠিক আছে। ওকে, এই যে দেখুন আগের জিনিসটা কিন্তু এখানে আসছে, এই যে আর হলো এই যে এটা, আর থিটা হলো এই যে এটা, এক্স অক্ষের সাথে যে কোনটা, আর হলো মডুলাস, এবং থিটা হলো আপনারা কি বলে আর্গুমেন্ট, এবং সেটা হলো পোলার আকারের মাধ্যমে আমরা প্রকাশ করেছি। আর কার্তেশীয় স্থানাঙ্ক হলো এই যে এক্স কমা ওয়াই, ঠিক আছে। এই যে দেখুন এখানে থিটাকে বলা হচ্ছে কি আর্গুমেন্ট। আপনারা আগের স্লাইডে দেখছেন যে মডুলাস কাকে বলে, এই যে আর যেটা এটাকে, আর আর্গুমেন্ট বলা হয় এই যে থিটাকে, অর্থাৎ এক্স অক্ষের সাথে যে কোনটা উৎপন্ন করেছে সেটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড বলা হতে পারে, এবং এই জন্য এটাকে ARGE বা AMP অবজেক্ট, ঠিক আছে। ARGE মানে এইভাবে আপনারা লিখতে পারেন, ARG আর্গ অবজেক্ট, অথবা ARAMP অ্যাম্প অবজেক্ট, এভাবে লিখতে পারেন। নর্মালি মানুষ আমরা এটাই বেশি ইউজ করবো, কারণ আমরা আর্গুমেন্ট নামটা সেটাই বেশি পরিচিত, ঠিক আছে। এখন এই যে দেখুন কার্তেশীয় আকার যদি এরকম হয় তাহলে জটিল রাশি এক্স এর পোলার আকার বলা হয় হলো এটাকে, ঠিক আছে। এই যে পোলার আকার মানে কার্তেশীয় স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই, আর পোলার স্থানাঙ্ক হলো আর কমা থিটা, ঠিক আছে। তারপরে এই যে এখানে এই যে দেখুন এই যে এক্স সমান আর কস থিটা একটু আগে আমরা দেখে আসছি, আর পরে ওয়াই সমান হলো আই সাইন কি বলে আর সাইন থিটা, এই যে আর এর জন্য কমন নেওয়া হয়েছে, যে সাইন থিটা হলো, এটাকে হলো পোলার আকার বলা হচ্ছে, এবং আর এবং থিটাকে মডুলাস এবং আর্গুমেন্ট বলা হয়, যেটা অলরেডি আপনারা জেনে এসেছেন। তো এই যে দেখুন এখান থেকে আমরা আবার এই যে এই পার্টটাকে পুরোটাকে আমরা e⁻i থিটা বলতে পারি, ঠিক আছে। e⁻i থিটা বলতে পারি বললে তাহলে এই যে একটা জটিল সংখ্যা z কে আর e⁻i থিটা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এভাবে মডুলাস এবং আর্গুমেন্টের সাহায্যে জটিল সংখ্যাকে প্রকাশ করা হচ্ছে। ওকে, এখন চলুন, এতক্ষণ তো অনেক থিওরি বললাম, এখন এই থিওরিটার উপর আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করে দেখি। যেমন এই যে দেখুন এই যে 4 + 3i একটা কি জটিল সংখ্যা, এটাকে আপনাকে মডুলাস বের করতে বলছে, আর্গুমেন্ট বের করতে বলা হয়েছে। তো মডুলাসের সূত্র কি বলুন তো? মডুলাস হলো এই যে এইভাবে লিখবো √x² + y², ঠিক আছে, মডুলাসের সূত্র। আর আর্গুমেন্টের সূত্র কি বলুন তো? আর্গুমেন্টের সূত্র হলো
ট্যান ইনভার্স এই যে এইভাবে ওয়াই বাই এক্স, এটা হলো আর্গুমেন্টের সূত্র। আর্গুমেন্টটা কি বলা হচ্ছে, থিটাকে আর্গুমেন্ট বলা হয়, সেটা হলো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, মানে উপরে থাকবে কাল্পনিক অংশটা আর নিচে থাকবে বাস্তব অংশটা। তো চলুন, খুবই সহজ। এখানে আমরা এই যে মডুলাসের সূত্রটা এটা লিখলাম, এটাকে আমি এক্স প্লাস আই ওয়াই দ্বারা যদি প্রকাশ করি তাহলে হলো এরকম হতো, এক্স প্লাস আই ওয়াই দ্বারা প্রকাশ করলে এইভাবে হতো, আর এ প্লাস আই বি দ্বারা প্রকাশ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হতো। ঠিক আছে, আপনারা ইচ্ছে করলে এইভাবে লিখতে পারেন, আবার ইচ্ছে করলে এইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আর্গুমেন্ট যেহেতু এখানে আমরা এ এবং বি দ্বারা প্রকাশ করছি, এই জন্য বি বাই এ হয়ে গেছে। এর উপরে কিন্তু কাল্পনিক অংশ আর নিচে হলো বাস্তব অংশ, তাই না? ওকে, এখন দেখুন, এখন আমরা ভ্যালুগুলো বসাবো। ভ্যালুগুলো বসাইলে যে দেখুন, এই যে এখানে এ কত বলুন তো, 4 + 3i। এটাকে যদি আমি এ প্লাস আই বির সাথে মানে করি, কি বলবো, সমীকৃত করি, তাহলে দেখবেন যে এর ভ্যালু কত হচ্ছে এ, আর এখানে হলো 4, তার মানে এর ভ্যালু হলো 4। আর বির ভ্যালু কত হচ্ছে, এখানে বি, এখানে হলো 3, তার মানে বির ভ্যালু হলো 3। তো √a² + b², এই যে এ স্কোয়ার ভ্যালু বসালাম, এর ভ্যালু হলো 4 ছিল, এই যে বসাইলাম, বি স্কোয়ার, বি এর ভ্যালু 3 স্কোয়ার বসাইলাম। বসানোর পরে এই যে যেটা অ্যান্সার ছিল √25, 4 × 16 আর 3 × 3 = 9, 16 × 9 = 25। √25 মানে কি, +-5। ঠিক আছে, +-5। এখানে আপনারা এখানে মডুলাস মানে কি, পরম মান মানে কি, মডুলাস মানে হলো পরম মান। এই যে এইভাবে প্রকাশ করে পরম মান মানে হলো সবসময় নেগেটিভ হোক, এইটার ভিতরে নেগেটিভ হোক, -3 হোক বা +3 হোক, যেটাই হোক না কেন, তার পজিটিভ ভ্যালুটা সবসময় নিতে হবে। পরম মান মানে হলো তার ভিতরে নেগেটিভ হোক, পজিটিভ হোক, যাই হোক, পরম মান মানে হলো তার পজিটিভ ভ্যালুটা। এই জন্য দেখুন যে তার পজিটিভ ভ্যালুটা আমরা নিয়েছি, তাই না? ওকে, এই জন্য এটা কিন্তু ভুল করবেন না। আপনারা আবার ফটাফট করে মনে করতে পারে যে এটা তো 25 মানে তো +-5, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, পরম মান মানে হলো জাস্ট পজিটিভ মানটা। আর আর্গুমেন্ট হলে কি হবে, এই যে কি বলে, উপরে হলো কাল্পনিক অংশ কোনটা, এই যে 3b, আর নিচে হলো বাস্তব অংশ হলো 4। ঠিক আছে, ট্যান ইনভার্স 3/4। ক্যালকুলেটরে হিসাব করবেন, ক্যালকুলেটরে কেমন করে হিসাব করতে হয় সেটা আপনাদের সাথে আমি একদিন শেয়ার করব। দেখুন, সেভাবে আমরা এখানে করে ফেললাম। ঠিক আছে, আপনারা ইচ্ছে করলে এইভাবে রাখতে পারেন, আবার ইচ্ছে করলে থিটার ভ্যালু কত আসে সেটা বের করে ফেলতে পারেন। ঠিক আছে, ওকে। তো জটিল সংখ্যার গুণাবলী সম্পর্কে, মানে প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। অনেক তো মডুলাস শিখলাম, আর্গুমেন্ট শিখলাম, তারপরে জটিল সংখ্যা প্রকাশ করার বিভিন্ন সিস্টেম শিখলাম। এখন আমরা গুণাবলীগুলো একটু সংক্ষেপে আলোচনা করে নিই। প্রথমে আমরা এখানে কি শিখবো, এখানে শিখবো আমরা জটিল সংখ্যা যোগ, বিয়োগ, গুণভাগ, এই সম্পর্কে এই জিনিসগুলো আমরা শিখবো মেইনলি। তো দেখুন, প্রথমে হলো জটিল সংখ্যার যোগ নিয়ে আমরা আলোচনা করি। একটা আমি ধরলাম a + ib, আর একটা ধরলাম c + id। ঠিক আছে, দুইটা এখানে জটিল সংখ্যা ধরলাম। তো দুইটা যদি জটিল সংখ্যা ধরি, এবং এখন কি করবো, আমরা যোগ করলাম, এই যে যোগ করলাম, নরমাল যোগ করলে কি হলো, বাস্তব অংশটাকে একত্রে লিখলাম, এই যে বাস্তব অংশ a আর c, কাল্পনিক অংশ এখানে দুইটাই i আছে, i কমন নিলাম, কাল্পনিক অংশ হলো b আর d, তাই না? এই যে নিলাম। তো এইখানে দেখুন, একটা জটিল কি বলে, একটা বাস্তব অংশ আছে, একটা কাল্পনিক বা জটিল অংশ আছে। তার মানে কি, এটা একটা জটিল সংখ্যা, তাই না? জটিল অংশ যেহেতু আছে, তার মানে এটা একটা জটিল সংখ্যা। এই যে দেখুন, এই জন্য বলছে এটা একটা জটিল সংখ্যা। ঠিক আছে, এটাকে আবার ক্রমজোড় আকারেও যদি আপনারা লেখেন, তাহলে এইভাবে লিখলেন, হয়ে গেল, কমা দিয়ে লিখলেন, তাই না? এখন আবার দেখুন, এই যে ওই কথাটা বলা হয়েছে যে যোগফল একটা জটিল সংখ্যা। এখন যদি অনুবন্ধী হয়, অনুবন্ধী মানে কি বলতো, একটু আগে আপনারা জেনে এসেছেন যে একটা যদি প্লাস থাকে আর একটা মাইনাস হবে। তো যদি অনুবন্ধী হয়, তখন আমরা যদি যোগ করি, দেখুন তো কি হয়, এই যে দেখুন, এই যে +ib আর -ib কাটাকাটি হচ্ছে না, শুধু কি থাকতেছে, বাস্তব অংশটা থাকতেছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি কি, দুটি অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল একটা বাস্তব সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখুন, নর্মালি দুটি জটিল সংখ্যার যোগফল একটা জটিল সংখ্যাই হবে, কিন্তু যদি অনুবন্ধী হয়, তাহলে সেক্ষেত্রে জটিল সংখ্যার যোগফল দুইটা ক্ষেত্রে কি হচ্ছে, বাস্তব সংখ্যা হচ্ছে। ঠিক আছে, এখন আমরা কি দেখবো, বিয়োগ দেখবো। বিয়োগের ক্ষেত্রে দেখুন, আবার এই যে সেম, দুইটা জটিল সংখ্যা নিলাম, নিয়ে বিয়োগ করলাম। বিয়োগ করার পরে দেখলাম এই যে বাস্তব অংশটাকে একত্রে লিখলাম, কাল্পনিক অংশটাকে একত্রে লিখলাম। কাল্পনিক অংশ যেহেতু আছে, তার মানে আমরা এখানে বলতে পারি যে এটার বিয়োগফল একটা জটিল সংখ্যা, মানে দুটি জটিল সংখ্যার বিয়োগফল একটা কি, জটিল সংখ্যা। আবার এখন যদি অনুবন্ধী নিয়ে কাজ করি, অনুবন্ধী মানে একটা প্লাস আর একটা মাইনাস, দুইটা অনুবন্ধী এখন বিয়োগ করলাম। বিয়োগ করলে কি হবে বলুন তো, এই যে এই +a আর এখানে -a কাটাকাটি হয়ে যাচ্ছে, থাকতেছে +ib, +ib মানে +2ib, অর্থাৎ জটিল সংখ্যা, তাই না? তাই যেহেতু জটিল পার্ট আছে, তার মানে আমরা কি বলতে পারি, দুটি অনুবন্ধী জটিল সংখ্যার বিয়োগফল একটা জটিল সংখ্যা হলো। এখন আমরা দেখবো কি, গুণ। যোগ দেখলাম, বিয়োগ দেখলাম, এখন গুণ দেখি। গুণের ক্ষেত্রে সেম একই কাজ করলাম, এই যে গুণ করলাম। গুণ করার পরে দেখা গেল কি, এই যে এখানে মানে a c, তারপরে aid, এই যে ac, তারপরে হলো aid, তারপরে ibc,
আই স্কোয়ার বিডি, তাই না? এই যে এখন এই যে আই স্কোয়ার মানে কি, আই স্কোয়ার মানে -1 না, এই জন্য এটা কিন্তু -1 হয়ে গেল, মানে -বিডি হয়ে গেল, এই যে দেখুন লেখা আছে পাশে। ওকে, আর এই যে বাস্তব অংশ কোনটা, এসি আর -বিডি, এটা হলো বাস্তব অংশ, আর কাল্পনিক অংশ কোনটা, এই যে আই কমন নিয়ে এই পার্টটা হলো কাল্পনিক অংশ। তা যেহেতু কাল্পনিক অংশ আছে, তার মানে কি গুণফলও একটা জটিল সংখ্যা, মানে দুইটি জটিল সংখ্যার গুণফল একটা জটিল সংখ্যা, ঠিক আছে? এই যে দুটি জটিল সংখ্যার গুণফল একটা জটিল সংখ্যা। ওকে, আবার যদি অনুবন্ধী হয় তখন কি হবে, একটা প্লাস একটা মাইনাস দিলাম, দিয়ে অনুবন্ধীর এখন গুণ করলাম, করার পরে আমরা দেখতেছি কি, এই যে এরকম হচ্ছে a প্লাস আইবি, মানে এই যে সূত্রটা কি বলুন তো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? ওই সূত্রটা কিন্তু এখানে আমরা ফেলছি। এখানে যেহেতু আই, এটা আই, এটাও আই, তাহলে এখানে কি হচ্ছে, আই স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে। আই মানে কি, আই স্কোয়ার মানে কি -1, তো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। এটার মধ্যে কি কোনো জটিল অংশ আছে? নাই। তো জটিল অংশ যেহেতু নাই, এটা একটা বাস্তব সংখ্যা, তার মানে আমরা বলতে পারি যে দুটি অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল একটা বাস্তব সংখ্যা, ঠিক আছে? এখন আমরা ভাগটা দেখি। সেম, এই যে ভাগ করলাম, ভাগ করার পরে ভাগের ক্ষেত্রে আমরা কি করলাম, অনুবন্ধী, যে দেখুন ভাগটা একটু সহজ করার জন্য আমরা কি করলাম, প্রথমে তো এইভাবে লিখলাম, এই যে ভাগ করছি, ভাগ করার পরে এই যে সি প্লাস আইডি, মানে নিচে হর যেটা আছে, হরের অনুবন্ধীটা দিয়ে আমি কি করলাম, গুণ করলাম। এই যে হরের যদি সি প্লাস আইডি হয়, এর অনুবন্ধী কি বলুন তো, সি মাইনাস আইডি, সেটা দিয়ে নিচে যদি গুণ করি উপরেও গুণ করতে হবে না, তাছাড়া কিন্তু সমান হবে না। দেখুন উপরে নিচে দুই পাশে যদি আমরা গুণ করি, যে কাটাকাটি করে সমান হয়ে যায়, তো আমরা গুণ করলাম। গুণ করার পরে এখন দেখুন এই যে সি প্লাস আইডি ইন্টু সি মাইনাস আইডি, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে দেখুন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হলো। হওয়ার পরে আমরা কি করলাম, এই যে বাস্তব অংশটাকে একত্র করলাম আর কাল্পনিক অংশটাকে একত্র করলাম, ঠিক আছে? তার মানে কি, যেহেতু কাল্পনিক অংশ আছে, তার মানে দুটি জটিল সংখ্যার ভাগফল কি হবে, একটা জটিল সংখ্যা হবে। এই যে ভাগফল একটা জটিল সংখ্যা। ওকে, এখন আমরা এগুলো সবগুলোকে যদি সামারাইজ করি, তাহলে কি বলতে পারি যে a প্লাস আইবি সমান যদি 0 হয়, ঠিক আছে, মানে একটা জটিল সংখ্যার যদি ভ্যালু 0 হয়, তার মানে a ইকুয়াল 0, b ইকুয়াল 0, দুটোই 0 হতে হবে, তাহলে কিন্তু a প্লাস আইবি সমান পুরোটা আমরা 0 বলতে পারবো। যদি কোনো একটার মধ্যে ভ্যালু থাকে, তাহলে সেখানে কিছু আমরা সেটাকে 0 বলতে পারবো না। এরপর দেখুন যে a প্লাস আইবি আর সি প্লাস আইডি দুটা যদি সমান হয়, তাহলে বাস্তব অংশ সমান আর কাল্পনিক অংশ সমান, ঠিক আছে? এইভাবেই কিন্তু আমরা এই যে আগে যে অঙ্কগুলো করলাম, বর্গমূলের অঙ্কটা করলাম, সেই অঙ্কগুলো কিন্তু আমরা এই সূত্র অ্যাপ্লাইয়ের মাধ্যমেই করেছি। আবার দেখুন যে অনুবন্ধী না এরকম যদি হয়, সেক্ষেত্রে যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল সবই কি হবে, জটিল সংখ্যা। একটু আগেই তো আমরা দেখলাম পুরো, তাই না? এই যে দেখুন সামারাইজ করে দেওয়া হয়েছে। ওকে, এরপরে আবার যদি দুটি অনুবন্ধী জটিল সংখ্যা হয়, তাদের যোগফল এবং গুণফল বাস্তব সংখ্যা, এটাও আমরা একটু আগে দেখে এসেছি। এই যে দেখুন দেখে আসলাম, একটি জটিল সংখ্যার অখণ্ড ঘাত একটি জটিল সংখ্যা, ঠিক আছে? অখণ্ড ঘাত মানে কি, মানে ঘাত মানে কি পাওয়ার, মানে এই যে মনে করেন যে 5 + 3i, এটার পাওয়ার কত, পাওয়ার হলো মনে করেন 2 হতে পারবে, 4 হতে পারবে, 5 হতে পারবে, -6 হতে পারবে, কিন্তু অখণ্ড মানে এরকম 2/3 এরকম কিছু হতে পারবে না, মানে খণ্ড হওয়া যাবে না, ঠিক আছে? ওকে, এটা একটা জটিল সংখ্যা হবে, মানে পাওয়ার আপনি যাই দেন না কোনো, লাস্টে সেটা আলটিমেটলি জটিল সংখ্যা হবে। একটা জটিল সংখ্যা যে কোনো মূলই একটি জটিল সংখ্যা। মূল যদি রুট ওভার যদি করেন, তাহলে সেটাও কি হবে, জটিল সংখ্যাই হবে, ঠিক আছে? এখন আমরা তো বর্গমূল সম্পর্কে বা রুট ওভার সম্পর্কে, এই যে বর্গমূল মানে কি, রুট ওভার সম্পর্কে যে একটু আগেই কথা বললাম, তা চলুন রুট ওভার কি জিনিসটা ওই সম্পর্কে আমরা জটিল সংখ্যার বর্গমূল কেমন করে বের করবো সেটা আমরা একটু দেখি। এই যে দেখুন অলরেডি কিন্তু এরকম একটা অঙ্ক আপনারা করে ফেলছেন, তার মানে এটা আপনাদের জন্য খুব সহজ হবে বোঝাটা। এরকম একটা জটিল সংখ্যা, যার একটু আগে আমরা দেখেছিলাম কি জটিল সংখ্যার বর্গমূল একটা জটিল সংখ্যা, তাই না? তো এই যে যখন রুট ওভার করলাম, রুট ওভার করে সেটাকে একটা, যেহেতু জটিল সংখ্যা আমরা বলছি যে বর্গমূলটাও জটিল সংখ্যা, এই জন্য বর্গমূলকেও আমরা জটিল সংখ্যা হিসেবে ধরলাম, ঠিক আছে? ধরার পরে এই যে দেখুন, এই যে এখানে ক্যালকুলেশন করলাম, এই ক্যালকুলেশনটা কেমন করে আসলো, এটা আপনারা পরবর্তীতে একের বর্গমূল যখন করবেন সেই সময় আপনারা আরো ভালো মতো জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, এই যে ক্যালকুলেশন করলাম, করে এই যে দেখুন এই যে বর্গমূল পাইলাম, তাই না? বর্গমূল এই যে প্লাস মাইনাস যেহেতু, এই জন্য দুইটা পাইলাম, দুইটা পাইলাম, তাই না? এই জন্য প্লাস মাইনাস হয়েছে। ওকে, এখন আমরা দেখব এককের ঘনমূল কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ ডিটারমাইনিং দ্য কিউব রুটস অফ ইউনিটি। আচ্ছা, এখন আপনাদের প্রথমে প্রশ্ন হলো যে বলুন তো ঘনমূল বলতে কি বোঝায়? মূল দ্বারা আমরা কি বুঝাচ্ছি? যেমন ধরুন যে যদি আপনাদেরকে বলি যে 4 এর মূল বের করেন, তাহলে আপনারা কি করবেন বলুন তো? এটা রুট মানে মূল, তো রুট ওভার মানে এটার মূল। রুট ওভার বলতে অ্যাকচুয়ালি জিনিসটা কি বোঝায় জানেন? রুট ওভার দ্বারা আসলে বোঝাচ্ছে এখানে আসলে এটা টু রুট। আমরা রুট ওভার বলতে টু রুটটাকেই বেশি বুঝে থাকি, মানে 4 এর উপরে পাওয়ার হবে কি 1/2, ঠিক আছে? এই যে এখানে যে পাওয়ারটা থাকে, এখানে 4 এর উপর পাওয়ার কত বলুন তো 1, আর এই যে এখানে যে পাওয়ারটা থাকবে সেটা এখানে নিচে চলে যাবে। তাহলে এখন আমরা জানি কি যে 4 এর রুট ওভার করলে প্লাস মাইনাস 2 হয়, এটা হলো রুট ওভার বা স্কয়ার রুট। এটা কি বলে? স্কয়ার
রুট বা হলো বর্গমূল। আর এখন আমরা যেটা দেখব সেটা হলো ঘনমূল, অর্থাৎ কিউব রুট। তার মানে ধরেন যে এরকম একটা সংখ্যা আমি ধরলাম এখানে 1 এর এই যে কিউব রুট কেমন করে লিখবো, এভাবে লিখবো, এখানে একটা 3 দিব, ঠিক আছে। এই যে 2 যখন ছিল তখন ছিল স্কয়ার রুট, আর এখানে 3, এই জন্য এটা হলো কিউব রুট। তো এটাকে আমরা যখন লিখবো তখন এইভাবে লিখলাম, পাওয়ার কত হবে 1/3 এইভাবে আসবে। তো এইটার ভ্যালু আমাদের বের করতে হবে। এখন আপনাদের মনে চিন্তা হতে পারে যে একের আবার বর্গমূল হোক ঘনমূল হোক যাই হোক সেটা সেমই তো হওয়ার কথা, তাই না? কিন্তু জিনিসটা কিন্তু এরকম না। আমি আগেই আপনাদের বলেছি যে একটা মানে সমীকরণে যে কয়টা মূল থাকবে, কি বলে, তার পাওয়ার যত থাকবে তার সে কয়টা মূল থাকবে। তো এটাকে যদি আমি সমীকরণ হিসেবে লিখতাম কি হতো বলুন তো, এক্স কিউব সমান 1, এটা হতো না? এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু বের করা লাগতো। যেহেতু পাওয়ার এখানে 3, তার মানে এখানে কত, এক্স এর ভ্যালু হবে 3টা, অর্থাৎ ঘনমূল হবে কয়টা, 3টা। এককের ঘনমূল কয়টা হবে, 3টা। তাহলে চলুন আমরা দেখি। এই যে দেখুন, এই যে এখানে কি বলছে এক্স কিউব সমান 1, এটাকে যদি আমরা এইভাবে লিখি এক্স ইকুয়াল, তাহলে কি হবে বলুন তো, দুই পাশে আমরা কি করলাম, কিউব রুট করে দিলাম। তাহলে এই পাশে কিউব রুট হলে কাটাকাটি হচ্ছে, আর এই পাশে হচ্ছে কিউব রুট 1, তাই না? এই যে হইলো, এই লেখাটাই কিন্তু এখানে লেখা হয়েছে, দেখছেন? এখন এবার কি করছি, উভয় পক্ষকে ঘন করছি, দেখছেন? আবার এই যে এখান থেকে আবার এই জিনিসটাই করা হয়েছে। তারপরে দেখুন এখন আমরা কি করলাম, এই যে এক্স কিউব আর এই যে 1টাকে আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে গেছি। এখানে ছিল প্লাস চিহ্ন, তাহলে এই পাশে গেলে কি হবে, মাইনাস চিহ্ন। এখন দেখুন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছে না? আপনারা কি জানেন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো, এই যে দেখুন, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা অনুসারে দেখুন যে এই জিনিসটাই হলো, এই যে a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 0। ওকে, এটা হইলো। হওয়ার পরে এখন আমরা কি করব বলুন তো, দুইটি, আপনাদেরকে কিন্তু এটাও আগেই বলা হয়েছে যে দুইটি সংখ্যার গুণফল একমাত্র কেবল তখনই 0 হতে পারে যখন যে কোনো একটা 0 হবে। হয় এটাকে 0 হতে হবে এই পার্টটা, অথবা এই পার্টটাকে 0 হতে হবে, যে কোনো একটাকে 0 হতে হবে। তা চলুন আমরা সেটাই লিখি। প্রথমে এটা নিয়ে শুরু করলাম, এই যে এটা সমান 0 লিখছি। তো এটা সমান যদি 0 হয়, আমি এই যে -1টাকে এই পাশে নিয়ে গেলেই তো কাজ শেষ, তাই না? x = 1, তার মানে একটা ঘনমূল আমরা কি পাচ্ছি, 1। আমরা তো নরমালি জানি যে একের ঘনমূল একক মানে এখানে 1, কয়টা ঘনমূল থাকবে, মানে নরমাল যে সেন্সে যেটা আসবে সেটা হলো একটা ঘনমূল, সেটা হলো 1। এবার বাকি যে দুইটা ঘনমূল আছে সেই দুইটা কি দেখুন, সেই দুইটা আসবে এই যে এই পার্টটা যে বাকি থাকলো, হয় এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0। এখন আমরা এটা নিয়ে কাজ করব। এখন দেখুন এই যে এই জিনিসটা কি বলুন তো, এটা একটা দ্বিঘাত সমীকরণ না? দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আপনারা কিন্তু অলরেডি ম্যাথমেটিক্স 1-এ একদম সুন্দর মতো বহুপদীর একটা চ্যাপ্টার পড়ে এসেছেন। তা ওখান থেকে আপনারা আশা করি যে জানেন যে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ কি বলে, আপনার সাধারণ রূপ হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c। আর এখান থেকে হলো কিভাবে x এর ভ্যালু কিভাবে বের করতে হয়, আপনারা জানেন যে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত, 2a। এই ইকুয়েশনটা দ্বারা আমরা এখান থেকে ভ্যালু বের করব, তাই না? এই যে দেখুন এই ইকুয়েশনটা দ্বারা এখানে ভ্যালু বের করা হয়েছে। ভ্যালু বের করে দেখুন এই যে এই আসছে, এই যে দেখুন মাইনাস এখানে কত বলুন তো, এর সাথে আমি যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 যদি কম্পেয়ার করি, তাহলে বলুন যে এখানে a কত, a ইকুয়াল 1, কারণ সামনে কিছু নেই মানে 1, b ইকুয়াল কত 1, c ইকুয়াল কত 1, তাই না? এখন আমরা ওই যে b স্কয়ার মাইনাস 4ac বসিয়েছি, বসানোর পরে ক্যালকুলেশন করে দেখবেন আপনারা এরকম আসতেছে প্লাস মাইনাস, যেহেতু তার মানে এখানে দুইটা মূল পাওয়া গেল, একটা হলো প্লাস এবং একটা হলো মাইনাস, তাই না? এই যে দেখুন একটা প্লাস এবং একটা মাইনাস, এই যে একটা একবার আমরা প্লাস লিখেছি আর একবার আমরা মাইনাস লিখেছি, দেখছেন? প্লাস মাইনাস মানে কি, একটা প্লাস একটা মাইনাস। আর এই যে দেখুন রুটের ভিতরে কিন্তু মাইনাস চলে আসছে, তাই না? রুটের ভিতরে মাইনাস মানে কি বলুন তো, আমরা তো জটিল সংখ্যা চ্যাপ্টারই পড়তেছি, রুটের ভিতরে মাইনাস মানে সেটা একটা জটিল সংখ্যা। এই জন্য এই যে এককের আমরা এই জন্যই আমরা নর্মালি এতদিন পর্যন্ত জেনে আসছে যে এককের একটা ঘনমূল, একটা মূল। কিন্তু এখন আমরা দেখতেছি কি, এই যে এখন যেহেতু আমরা জটিল সংখ্যা সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেছে, আমরা জানি যে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, কারণ i ইকুয়াল কত বলুন তো, i ইকুয়াল হলো রুট ওভার -1, এটা আমরা লিখতে পারি, তাই না? সেখান থেকে এইভাবে জিনিসটা আসছে। তো এই যে হলো এটাকে আমরা এইভাবে, তাহলে দেখলাম কি, এই যে এখান থেকে একটা পেয়েছিলাম আর এখান থেকে কি পেলাম, প্লাস আর মাইনাস দুইটা আছে, তার মানে দুইটা পেয়েছি। তাহলে টোটাল এককের ঘনমূল কয়টা বলুন তো, 3টা। এর মধ্যে প্রথমটা বাস্তব, এই বাস্তব কোনটা বলুন তো, এই যে 1, এটা কি বাস্তব। আর বাকি যে দুইটা থাকলো এই দুইটা কি জটিল বা কাল্পনিক, তাই না? কারণ এখানে কি আছে, রুটের ভিতর মাইনাস আছে বা এখানে হলো i আছে, তার মানে এটা জটিল বা কাল্পনিক। তার মানে আমরা কি বুঝলাম, এককের 3টা ঘনমূল, যার মধ্যে একটা হলো জটিল এবং বাকি দুটো হলো জটিল, একটা হলো বাস্তব এবং বাকি দুটো হলো জটিল বা কাল্পনিক।
তো এখন আমরা এককের ঘনমূলের কিছু গুণাবলী সম্পর্কে দেখি। প্রথমে বলা হয়েছে কি এককের জটিল ঘনমূল দুটির, জটিল ঘনমূল দুইটা, ঠিক আছে, জটিল ঘনমূল দুইটার একটা অপরটির বর্গের সমান, ঠিক আছে। আমরা সংক্ষেপে ধরে নেই কি একটা জটিল মূলকে আমরা যদি ওমেগা ধরি, এই যে এই চিহ্নটাকে কি বলে জানেন, এটাকে বলা হলো ওমেগা। ওমেগা এটা একটা ল্যাটিন অক্ষর, ল্যাটিনের লাস্ট অক্ষরটা হলো ওমেগা। তো একটা যদি ওমেগা হয় আরেকটা কি হবে বলুন তো, অপরটির বর্গের সমান, তার মানে আরেকটা হবে হলো ওমেগা স্কয়ার। একটা ওমেগা আরেকটা ওমেগা স্কয়ার, তাই না? আচ্ছা, এই যে দেখুন, এই যে এখানে কেমন করে সেটা আমাদের একটু প্রুফ করে দেখানো হয়েছে। আমরা একটু আগেই দেখে এসেছি দুইটা বর্গমূল ছিল, এই যে দুইটা বর্গমূল এখানে কি করা হয়েছে, এই যে একটাকে স্কয়ার করা হয়েছে, দেখুন প্লাসটাকে স্কয়ার করছে, করার পরে দেখুন যে ক্যালকুলেশন করে লাস্টে এই যে মাইনাস তো চলে আসছে, তাই না? প্লাসটাকে স্কয়ার করে মাইনাস তো চলে আসছে, তো এইটাই এখানে বুঝাইছে, ঠিক আছে। আবার মাইনাসটাকে স্কয়ার করলে প্লাসটা পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। এই যে দেখুন, এই যে মাইনাস ছিল, এই যে লাস্টে প্লাস হয়ে গেছে, তাই না? এরপরে আরেকটাই দেখুন, এই যে এখানে আমি যে কথাটা বললাম যে কোনো একটাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয় আর অন্যটা ওমেগা স্কয়ার। আপনি যদি এই যে প্লাস যেটা সেটাকে যদি ওমেগা বলেন তাহলে মাইনাসেরটা হবে ওমেগা স্কয়ার, আবার উল্টা যদি মাইনাসেরটাকে ওমেগা বলেন তাহলে প্লাসেরটা হবে হলো ওমেগা স্কয়ার, ঠিক আছে। ওকে, তাহলে এই যে দেখুন, তাহলে আমরা এখন কিভাবে বলতে পারি, আমরা এই যে এত বড় একটা সংখ্যা আমাদের মনে রাখাটা খুব টাফ হয়ে যাবে, এই জন্য আমরা সংক্ষেপে এককের ঘনমূল তিনটাকে বলবো, একটা হলো 1, একটা হলো ওমেগা, আর একটা হলো ওমেগা স্কয়ার। আরো কিছু গুণাবলী আমরা দেখি যে জটিল ঘনমূল যে দুইটা আছে সেগুলোর গুণফল হবে 1, ঠিক আছে। মানে আপনি যদি ওমেগা এবং ওমেগা স্কয়ারকে গুণ করেন, এই যে ওমেগা আর ওমেগা স্কয়ার এই দুটাকে যদি গুণ করেন তাহলে কি হবে, ওমেগা কিউ হবে, যেটার ভ্যালু হবে হলো 1। এটা ক্যালকুলেশন করে এই যে একটি হলো অপরটির বিপরীত, একটা অপরটার বিপরীত হলেই তো কাটাকাটি করে 1 হয়ে যায়, তাই না? এই যে দেখুন, তাহলে এই যে এখানে যে সেই জিনিসটাই বলা হয়েছে, এবং দেখুন এই যে ওমেগার ভ্যালু, ওমেগা স্কয়ারের ভ্যালু বসানো হয়েছে, আমরা এখানে ওমেগাটাকে মাইনাস করছি, এজন্য ওমেগা স্কয়ারটা পজিটিভ হয়ে গেছে, তাই না? তাহলে আপনারা জাস্ট এই যে এইটা যদি মনে রাখেন, যে কোনো একটা আপনাদের জাস্ট মনে রাখতে হবে যে হাফ ওমেগার ভ্যালু কত, হাফ ইন্টু -1, বা এটা মনে রাখেন প্লাস i√3, ঠিক আছে। একটা মনে রাখলে আরেকটা কিন্তু আপনারা পারবেন, কারণ একটা আরেকটার অনুবন্ধী, তাই না? ওকে, এই যে দেখুন, তারপরে এখানে কি হলো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়েছে না, এই যে a প্লাস বি a মাইনাস বি, তার মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়েছে। হওয়ার পরে দেখুন যে এই যে এখানে কি হয়েছে, এই যে রুট আর 2 কাটাকাটি যায়, কি হলো 3i হলো, এখন 3i স্কয়ার হলো, তাই না? 3i স্কয়ার মানে i স্কয়ার মানে হলো -1, সেই মাইনাসে মাইনাসে এই যে +1 হয়ে গেছে। এরপরে ক্যালকুলেশন করে দেখুন, এই যে দেখুন 1 আসলো। তাহলে বুঝতে পারলেন যে এককের জটিল ঘনমূলের আমরা এখন পর্যন্ত দুইটা প্রপার্টিজ পড়লাম, একটা হলো যে একটা অপরটার বর্গের সমান, আর একটা পড়লাম কি যে গুণফল হলো 1। এবার পরবর্তীটা দেখি কি বলে, বলছে যে ঘনমূল তিনটার যোগফল 0 হবে। এখানে কিন্তু সঠিক জটিলের কথা বলে না, এখানে টোটাল সবগুলোর কথাই বলছে। তার মানে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান হবে হলো 0, তাই না? এই যে দেখুন 1 প্লাস ওমেগা স্কয়ার 0। কেমন করে এটা প্রুফ করা হবে? এটা কিন্তু খুবই সোজা, কারণ এই যে দেখুন, এই যে ওমেগা দুইটা, একটা যেহেতু প্লাস একটা যেহেতু মাইনাস, এটা কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে, তাই না? সেখান থেকে কিন্তু এই যে খুব সহজেই এটা আমরা বের করতে পারতেছি। এখানে কত, এটা হাফ মানে মাইনাস হাফ, আবার এটা কত, এখানেও মাইনাস হাফ, আর দুইটা যোগ করলে -1 হয়ে যাচ্ছে, সাথে সামনে আছে 1, তার মানে কি হলো 0 হয়ে গেল। তার মানে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0, ঠিক আছে। আরেকটা আমরা কি পড়ছিলাম, ওমেগা কিউব সমান 1। এই যে এগুলো কিন্তু খুব ভালো, এই প্রপার্টিস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনাদের কিন্তু পরীক্ষা মানে সামনে অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু এগুলো থেকে অনেক কাজে লাগবে। ওকে, এরপরে দেখুন কি বলছে, এখান থেকে আমরা একটা ডিসিশন কি নিতে পারি, প্রতিটি বাস্তব সংখ্যার ঘনমূল হলো 3টা। ওই যে যেটা বলছিলাম যে পাওয়ার যে যত থাকবে তো সে কয়টা জিনিস থাকবে, তো এখানে কি বলছে, ঘনমূল মানে কি, পাওয়ার কত হচ্ছে 3 বা 1/3 যেটাই বলুন না কেন, যেহেতু 3 এজন্য প্রত্যেকটা বাস্তব সংখ্যার ঘনমূল হবে 3টা। সেই 3টার মধ্যে একটা হবে বাস্তব এবং অপর 2টা হবে হলো অবাস্তব, ঠিক আছে, সব সেম। যেমন 3 এর ঘনমূল যখন আমরা বের করবো তখন আমরা 3 ওমেগা স্কয়ার লিখবো, খুবই সিম্পল। যেমন একের ক্ষেত্রে ছিল 1 ওমেগা স্কয়ার, 3 এর ক্ষেত্রে হলো 3 ওমেগা স্কয়ার। এ হলে এই যে দেখুন এ ওমেগা স্কয়ার, সিম্পল না? খুবই সিম্পল। এখন আমরা ওমেগার ঘাত সমূহ সম্পর্কে একটু পড়ি। আমরা যেরকম আই এর বিভিন্ন ঘাত সম্পর্কে পড়েছিলাম, যেমন i স্কয়ার হলে কি হয়, i এর পাওয়ার 4 হলে কি হয়, 3 হলে কি হয়, সেরকম এখন ওমেগা সম্পর্কে আমরা দেখবো যে ওমেগার পাওয়ারের উপরে কি ডিপেন্ড করে। তাহলে দেখুন, প্রথমে আমরা ওমেগা টু দি পাওয়ার 4 দেখি। তো ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি, ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখতে পারি না? একটু আগে আপনারা দেখে এসেছিলেন কি যে এককের ঘনমূল দুইটা কি বলে, বাস্তব ঘনমূল দুইটার গুণফল কত হয়, 1 হয়, তাই না? এই যে এখান থেকে আমরা ওমেগা কিউব সমান 1 লিখতে পারি না? এই যে ওমেগা কিউব সমান 1, তাহলে এটা সমান যদি 1 হয় তাহলে কি থাকলো, শুধু ওমেগা থাকলো। তাহলে ওমেগা 4 মানে কত, ওমেগা 5 মানে কত, সেম। এই যে আবার আলাদাভাবে লিখলাম, লেখার পরে এই যে দেখুন এটা তো 1 হয়ে গেল, তাহলে থাকলো কি ওমেগা স্কয়ার। ওমেগা 6 যদি লিখি, দুইটাই ওমেগা কিউব, তাই না? এখন দুইটার ভ্যালুই তাহলে কত, 1, তার মানে ফাইনালি হলো 1।
সাধারণভাবে আমরা এটাকে বলতে পারি ওমেগা টু দি পাওয়ার যদি 3n হয় তাহলে সেটা অবশ্যই 1 হবে, অর্থাৎ ওমেগার পাওয়ার যদি 3 এর গুণিতক হয় তাহলে সেটা হবে কত, সেটার মান হবে হলো 1। যদি 3 এর গুণিতকের সাথে 1 বেশি হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে কত, এই যে দেখুন ফাইনালি ওমেগা আসতেছে। আর যদি 3 এর গুণিতকের চেয়ে 2 বেশি হয় তাহলে সেটা হবে ওমেগা স্কয়ার। খুবই সিম্পল, মানে ওমেগা টু দি পাওয়ার, মনে করেন যে আপনাকে যদি আমি বলি ওমেগা টু দি পাওয়ার 99, তাহলে বলুন তো এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে হলো 1। কারণ কি বলুন তো, 99 কে 3 দ্বারা ভাগ করলে 3 33 99, মানে 3 দ্বারা ভাগ যাচ্ছে, মানে 99 এর পাওয়ার কত হচ্ছে, এই যে ওমেগা টু দি পাওয়ার 3n এটার মধ্যে পড়তেছে, তার মানে 1। এই যে দেখুন ওমেগা 3 ইনটু 33 এরকম আসতেছে না, সমান 99 আসতেছে না, তাহলে তার মানে কি কত হচ্ছে 1। আবার যদি আপনাদের বলি ওমেগা টু দি পাওয়ার 105 মানে কত হবে, 105 মানে কত হবে, এই যে দেখুন এটা কত হচ্ছে, এটাকেও যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 3 9 1 15 3 5 15, মানে এটাও কি 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, মানে এটাও কত হচ্ছে, এটার ভ্যালু কিন্তু 1ই হচ্ছে। আবার যদি মনে করেন ওমেগা টু দি পাওয়ার 106 বলি, সেক্ষেত্রে কি হবে বলুন তো, এই যে এক বেশি হচ্ছে না, এক বেশি হলে কি হবে, যে ওমেগা টু দি পাওয়ার 3 প্লাস 1 হচ্ছে, তার মানে ওমেগা হয়ে যাচ্ছে। তাহলে আপনাদের ওমেগার ঘাত যতই দেখ না কেন, পজিটিভের ক্ষেত্রে যতই দেখ না কেন, আপনারা আশা করি এখন বের করতে পারবেন। এই যে আবার এবার হলো আমরা নেগেটিভের দিকে একটু দেখি, নেগেটিভের ক্ষেত্রে কি হয়। নেগেটিভের ক্ষেত্রে দেখুন জাস্ট সেম জিনিস, কিন্তু দেখেন এই মাইনাস পাওয়ার মানে কি, মাইনাস পাওয়ার মানে 1 সেটা প্লাস পাওয়ার, তাই না। এখন এই যে ওমেগা টু দি পাওয়ার 3n এর ভ্যালু কিন্তু আমরা একটু আগে 1 বের করে আসছি, তাহলে 1/1 সমান কত 1। আবার মাইনাস 3n প্লাস 1 মানে এই যে দেখুন, এই যে এখানে ক্যালকুলেশন করে লাস্টে কি আসতেছে, ওমেগা স্কয়ার, ঠিক আছে। কারণ 3n ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1 ভ্যালু আমরা জানি ওমেগা, সেটা বসানো হয়েছে, উপরে 1 যে কথা আর ওমেগা কিউব একই কথা, সেটা লেখার পরে কাটাকাটি করে ওমেগা স্কয়ার আসলো। আবার ওমেগা টু দি পাওয়ার মাইনাস 3n প্লাস 2 মানে ওমেগা। তার মানে আপনি ওমেগার পাওয়ার পজিটিভ নেগেটিভ যাই করুন না কেন, সেটা কি হবে, মানে কি আপনার ফাইনালি আউটপুট কত হবে, হয় 1 না হয় ওমেগা না হয় ওমেগা স্কয়ার, এগুলোই হবে। দেখুন ওমেগার ঘাতের সূচক ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে তাহলে যে ওমেগার যে কোনো ঘাতের মান 1 ওমেগা ওমেগা স্কয়ারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে। ওকে, এখন আমরা আরো কিছু দেখি এই সম্পর্কে, কিছু মন্তব্য দেখি। সেটা হলো যে ধারাবাহিক অখণ্ড সূচক বিশিষ্ট 3টি ওমেগার যোগফল 0, ঠিক আছে। যেমন এই যে দেখুন 6 ওমেগা টু দি পাওয়ার 6 ওমেগা টু দি পাওয়ার 7 ওমেগা টু দি পাওয়ার 8 6 7 8 পরপর না, পরপর যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, 0 হবে। দেখুন -3 -2 -1 পরপর সংখ্যা না, এজন্য কি হয়েছে, 0 হয়েছে। আবার ধারাবাহিক জোড় হলে সেক্ষেত্রে ওমেগার সমষ্টি হবে 0। দেখুন 4 6 8 পরপর জোড় সংখ্যা, তাই না, ক্রমিক জোড় সংখ্যা। এই যে -4 -6 -8 ক্রমিক জোড় সংখ্যা, যদিও এটা ঋণাত্মক, তার মানে সেটার কি বলছে, সমষ্টি 0 হবে। আবার ধারাবাহিক বিজোড় হলে সেখানেও কি হবে, সমষ্টি 0 হবে। দেখুন 7 9 11 ক্রমবাচক কি বলে, ক্রমবাচক বিজোড় সংখ্যা, 7 9 11 মাইনাস হলো সেম ক্রমবাচক বিজোড় সংখ্যা, তার মানে 0। সূচক 3 বা 3 এর অধিক হলে তাকে 3 দ্বারা ভাগ করে সহজেই মান নির্ণয় করা যায়, তাই না। এই যে যেটা আপনাদের একটু আগে বলছিলাম যে ওমেগা টু দি পাওয়ার, মনে করেন যে আমি আপনাদের দিলাম যে মনে করেন যে 95 দিলাম, এটাকে আপনারা 3 দ্বারা ভাগ করে খুব সহজেই বের করতে পারবেন। কারণ কি, এই যে দেখুন 95 তো 3 দ্বারা ভাগ করি, 3 3 কে 9, তারপরে 3 3 কে 9 3 1 কে 3, তাহলে কত থাকলো, ভাগশেষ কত থাকলো বলুন তো, 2 থাকলো না, হ্যাঁ 2 থাকলো। তাহলে এই যে এখান থেকে তাহলে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2 মানে কি ওমেগা স্কয়ার হয়ে যাবে, তাই না। এই যে দেখুন ভাগশেষ যদি 0 হয় তাহলে 1, ভাগশেষ 1 হলে ওমেগা, ভাগশেষ 2 হলে হলো ওমেগা স্কয়ার। আপনারা এই যে এতক্ষণ পর্যন্ত যে আমরা এককের ঘাতের বিভিন্ন জিনিস সম্পর্কে দেখলাম পড়লাম, এটা কিন্তু আপনাদের অঙ্ক করার সময় খুবই কাজে লাগবে। সো ভালো করে যদি আপনারা বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আবার ভিডিওটা পজ করুন, ব্যাক করুন, আবার ভিডিওটা একবার রিপিট করে দেখুন, দেখবেন আপনারা খুব ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারতেছেন। এখন আমরা এই যে আপনাদের একটু আগে যে কথাটা বললাম যে এখান থেকে কিন্তু ম্যাথ কিরকম আসবে সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে। এখনই আমরা একটা ম্যাথ উদাহরণ হিসেবে আমরা দেখে নিই। এই যে দেখুন কাল্পনিক ঘনমূল ওমেগা এখানে বলা আছে, প্রমাণ করতে বলছে, এই যে এটাকে প্রমাণ করতে বলছে। এখন চলুন এটা আমরা প্রমাণ করি। এই বাম পক্ষ সমান ডান পক্ষ লিখবো, আমরা দেখবো যে হয় কিনা। বাম পক্ষে এই যে এই পাশের এইটা আমরা নিব প্রথমে বাম পক্ষ হিসেবে, নিয়ে দেখবো যে ডান পক্ষ সমান আসে কিনা, তাই না। তাহলে চলুন বাম পক্ষে আমরা এটা লিখলাম, দেখছেন। লেখার পরে এখন দেখুন a প্লাস বি হোল স্কোয়ার, সূত্র a স্কোয়ার প্লাস টয়েস ab প্লাস বি স্কোয়ার, এটাও a প্লাস বি হোল স্কোয়ার, এখানেও a প্লাস বি হোল স্কোয়ার, সবগুলো আমরা ফর্মুলা ফেলতেছি। দেখুন এই যে a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস টয়েস ab প্লাস বি স্কোয়ার, এটা একটা গেল। আবার এটা হলো এই যে এখানে গেল, এটা হলো এই যে এখানে গেল, তাই না, এই যে এখানে গেল, হইল। এই পর্যন্ত হওয়ার পরে এখন আমরা কি করব বলুন তো, এই যে কোনো জায়গায় ওমেগা কিউব আছে, তাই না, ওমেগা কিউব আছে, ওমেগা 4 আছে, এগুলোকে আমরা কি করব, কনভার্ট করে ফেলবো, ঠিক আছে। ওমেগা কিউব মানে কত বলুন তো, 1, তাই না। তার মানে এখানে আমাদের এটা লেখা লাগতেছে না, জাস্ট 2xy লিখলেই হবে। আবার ওমেগা 4 মানে কত বলুন তো, ওমেগা 4 মানে ওমেগা, তার মানে এটাও আমাদের জাস্ট ওমেগা লিখবো।
ওমেগা 4 মানে ওমেগা, তারপর ওমেগা কিউব মানে 1, তার মানে এটা লেখা লাগতেছে না, জাস্ট 2xy লিখবো। এইভাবে আমরা লিখবো। দেখুন এই যে পরবর্তী লাইনে আমরা এই যে দেখেন এই যে এখানে ওমেগা কিউবটা চলে গেছে, এখানে ওমেগা 4টা ওমেগা হয়ে গেছে, ওমেগা 4টা ওমেগা হয়ে গেছে, দেখছেন। আর এখানে পাশে আপনারা অবশ্যই লিখে দিবেন কি ওমেগা কিউব সমান হলো 1 আর ওমেগা 4 সমান হলো ওমেগা। এইভাবে আপনারা কথাটা লিখে দিবেন অবশ্যই পরীক্ষার সময়। তো ওকে, এটা লেখা হলো। লেখার পরে এখন জাস্ট নরমাল যোগ, এই যে দেখুন এই যে 2xy মানে কি 6xy যোগ করলাম। আবার দেখুন কি করলাম, এই যে এক্স স্কোয়ার, তারপরে হলো এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার আর হলো এক্স স্কোয়ার ওমেগা, এই তিনটাকে আমরা একত্রে লিখলাম। কেন লিখলাম বলুন তো? এইবার দেখুন এই তিনটার মধ্যে থেকে এক্স স্কোয়ার যদি আমি কমন নেই তাহলে কি হবে, 1 প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে না? আর আমরা কি জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, মানে 0 করে ফেলা যাচ্ছে জিনিসটা। এই জন্য আমরা জিনিসটা এইভাবে লিখতেছি। আবার ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে দেখুন ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার, ঠিক আছে, এই যে সমান হলো এটা হইলো। এই যে এই কথাটা আপনারা এই জায়গায় লিখবেন, ঠিক আছে। আমরা যে লাইনে যে জিনিসটা অ্যাপ্লাই করছি সেই লাইনে সেই জিনিসটা লিখতে হবে, পরের লাইন না। ওকে, এটা হলো। এখন তাহলে এই যে যেটা বললাম যে এক্স স্কোয়ার কমন নিলে এখানে কি থাকতেছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই যে লেখা হলো। এখানে ওয়াই স্কোয়ার যদি কমন নেই, দেখেন তিনটার মধ্যে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার কমন নিলাম, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার হলো, তাই না? 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি 0। এই যে দেখুন এইটার জায়গায় জাস্ট আমরা 0 বসিয়ে দিয়েছি, এই যে জায়গায় 0 বসিয়ে দিয়েছি, পাশে এখানে লিখে দিয়েছি, তাই না? এখন দেখুন 0-এর সাথে কোনো কিছু গুণ করলে কি হয়, লাভ নেই, এটা দেখার দরকার নেই। তাহলে এটা বাদ, এটাও বাদ, তাহলে কি থাকলো 6xy। আমাদের প্রমাণে কি আছে 6xy, প্রমাণ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, কত সিম্পল, তাই না? অঙ্ক কিন্তু সিম্পল, জাস্ট আপনাকে এইটুকু খেয়াল করতে হবে ওমেগার কত পাওয়ারের জন্য কত হবে। এই জিনিসটা আপনি যদি খেয়াল করেন বাকি তাহলে কিন্তু জিনিসটা খুবই সোজা। এখন আমরা একদম ডাইরেক্ট ম্যাথে চলে যাব। আমরা একটু আগে উদাহরণ দেখলাম, এখন আমরা ঢালাওভাবে কিছু ম্যাথ সলভ করব। তার আগে আপনাদের কিছু এই অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট কিছু সূত্রপলি সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে দেখুন যে কাল্পনিক একক যেটাকে আই দ্বারা প্রকাশ করা হয়েছে সেটার মানে হলো √(-1), সেটা স্কোয়ার করলে কত হচ্ছে, -1 হচ্ছে, কিউব করলে হলো -i হচ্ছে। এই ভ্যালুগুলো আপনারা কিন্তু সব ভালো মতো মনে রাখবেন। কাল্পনিক ঘনমূল দুইটার ভ্যালুটা মনে রাখতে পারলে ভালো। আমরা জানি একটা হলো ওমেগা, একটা হলো ওমেগা স্কোয়ার। জাস্ট আপনি এইটুকু যদি মনে রাখতে পারেন এটা আপনাদের জন্য কাজে লাগবে। এরপরে দেখুন যে ঘনমূল তিনটা, যেহেতু কাল্পনিক ঘনমূল এই দুইটা আর তার সাথে আছে কি 1, এখানে কিন্তু আসলে দুইটা আছে, তাই না? একটা প্লাস একটা মাইনাস, তাই না? একটা প্লাস একটা মাইনাস, এই জন্য এখানে দুইটা আর এখানে একটা, তিনটা। এরপরে দেখুন এই যে ভ্যালুটা আমরা আবার এইভাবে লিখে দিছি। এটা ওমেগাটাও প্লাস মাইনাস যে কোনোটা হতে পারে, ওমেগা স্কোয়ার প্লাস মাইনাস যে কোনোটা হতে পারে। মানে একটাকে যদি প্লাস থেকে যদি ওমেগা ধরেন মাইনাসটা হবে ওমেগা স্কোয়ার, প্লাস থেকে যদি ওমেগা স্কোয়ার ধরেন মাইনাসটা হবে ওমেগা, এইভাবে। এরপরে এই যে দেখুন 1 প্লাস ওমেগা স্কোয়ার দেখছেন একটু আগে যে এটা দ্বারা আমরা ম্যাথ করলাম। আবার এই যে দেখুন এই যে এগুলো দ্বারা যে ম্যাথ করা হয়েছে আপনারা তো অলরেডি বুঝতে পেরেছেন জিনিসটা, তাই না? ওকে, এরপরে দেখুন a প্লাস আইবি সমান যদি 0 হয়, অর্থাৎ এই যে একটা জটিল সংখ্যার এটা যদি 0 হয়, তার মানে সেখান থেকে আমরা বলতে পারি a ইকুয়াল টু 0 আবার b ইকুয়াল টু 0, তাই না? আবার দেখুন দুইটা জটিল সংখ্যা যদি পরপর সমান হয় তাহলে এর বাস্তব অংশটা সমান হবে। এই দেখুন বাস্তব অংশ সমান, আবার কাল্পনিক অংশটাও সমান হবে। দেখুন কাল্পনিক অংশটাও কি সমান। চলুন আমরা জটিল সংখ্যা সম্পর্কিত তো অনেক থিওরি পড়ে ফেললাম, এখন আমরা এই সম্পর্কিত কিছু ম্যাথ দেখি। ম্যাথগুলো অবশ্যই আপনাদের কমন উপযোগী করে তৈরি করা হয়েছে এবং একদম সিরিয়াল বাই, প্রথমে অতি সংক্ষিপ্ত, তারপর সংক্ষিপ্ত, তারপর রচনামূলক, এইভাবে সাজানো হয়েছে। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নটা সেগমেন্টে আমরা দেখি যে জটিল সংখ্যাটা যারা কি বোঝায়, যে আপনাদেরকে প্রশ্ন করা হলো জটিল সংখ্যা জিনিসটা কি। তাহলে আপনারা দেখবেন কি a প্লাস আইবি আকারের সংখ্যা কি জটিল সংখ্যা বলা হয়, যেখানে a b বিলংস টু r এবং i সমান হলো √(-1). ওকে, বাস্তব এবং কাল্পনিক অংশ কোনটা আপনারা খুব ভালো মতোই জানেন যে এই পার্টটা এটা হলো বাস্তব, এটা হলো কাল্পনিক। এই যে দেখুন সেটাই কিন্তু লেখা হয়েছে। আবার দেখুন এককের ঘনমূলগুলো কত, বারবার বলে আসতেছি, একটা হলো 1, একটা হলো ওমেগা আর একটা হলো ওমেগা স্কোয়ার। সেটার ভ্যালুটাও আপনারা লিখে দিবেন, ঠিক আছে? এই যে ভ্যালুটা মুখস্থ রাখবেন, ½ × -1 প্লাস √3i, ½ × -1 √3i, ঠিক আছে? এরপরে দেখুন যে এটার পরম মান কত, পরম মান বা মডুলাস আপনাদের অলরেডি আমি দেখিয়েছি যে একটা জটিল সংখ্যাকে আমরা স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটার জন্য তার হলো মডুলাস লাগে এবং আর্গুমেন্ট লাগে। তো পরম মানের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এই যে √() করতে হয়, বাস্তব অংশটা স্কোয়ার করতে হয়, প্লাস কাল্পনিক অংশটা স্কোয়ার করতে হয়, তাই না? এই যে দেখুন সেটাই এখানে করা হচ্ছে। মডুলাসের জন্য এই যে প্রথমে এই যে এটা হলো মডুলাস চিহ্নটা আমরা দিলাম, দেওয়ার পরে মডুলাস মানে কিন্তু পরম মান, মডুলাস আর পরম মান একই কথা, ঠিক আছে? তো এই যে লিখলাম। এখন দেখুন বাস্তব অংশ ছিল 5, এই যে স্কোয়ার করলাম, কাল্পনিক অংশ ছিল 6, এই যে স্কোয়ার করলাম, মাঝখানে এটা হলো এই যে দেখুন এটা আসলে প্লাস আর মাইনাস কোনো ম্যাটার করে না, কারণ কাল্পনিক অংশ আপনি -6, এই যে দেখুন জিনিসটা এইভাবে হচ্ছে √(5) স্কোয়ার যোগ -6 হোল স্কোয়ার। তো এখন রুটের কি বলে স্কোয়ারের ভিতরে যদি মাইনাস হয় বা প্লাস হয় একই কথা, তাই না? এই জন্য কি হচ্ছে এই যে এইটা মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, পরবর্তী লাইনে এই যে এটা আসলো, তাই না? পরবর্তী লাইনে এটা আসছে, সিম্পল। তারপরে যোগ করলাম, যোগ করে এত আসলো, এটি হলো আমাদের মডুলাস বা পরম মান। এটার মান কত বলুন তো, মান কেমন করে বের করবো?
3 দ্বারা ভাগ করবে পাওয়ারটাকে, 3 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 3 5 15, তাহলে কত বাকি থাকতেছে, ভাগশেষ থাকতেছে 2, তাই না? এই যেভাবে ভাগ করো তো আপনারা আশা করি জানেন, 3 5 15, শেষ থাকতেছে 2, তাহলে যেহেতু লাস্টে 2 আছে মানে ওমেগা স্কয়ার হয়ে যাচ্ছে, তাই না? এই যে দেখুন, এই যে ওমেগা স্কয়ার হয়ে যাচ্ছে। এখন ওমেগা কিউবের ভ্যালু হলো 1, আমরা জানি 1 হলো, তাহলে বাকি থাকলো কি জাস্ট ওমেগা স্কয়ারটা থাকলো। দেখছেন, খুবই সিম্পল প্রশ্ন। এরপরে দেখুন আমরা পরবর্তীতে আমরা আসি, পরবর্তী প্রশ্নটা এই সাইডে দেখা যাচ্ছে যে i টু দি পাওয়ার 15 এর মান কত, তাই না? এখন i কেও আপনারা এই যে দেখুন এইভাবে আমরা কাজটা করতে পারি, এই যে দেখুন 7 দুগুণে 14 ইনটু i, তাই না? এখন তাহলে এই যে i স্কয়ারের ভ্যালু কত বলুন তো? i স্কয়ারের ভ্যালু হলো -1, তাই না? -1 হোল স্কয়ার, -1 এই যে এখানে হলো 7, তো 7 সাথে আছে i। তা এখন মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোড় থাকে, বিজোড় থাকলে কি হবে? মাইনাসই থাকবে। আর যদি জোড় হতো তাহলে কি হতো? প্লাস হয়ে যেত, তাই না? এই যে দেখুন, যেহেতু মাইনাসের জন্য মাইনাসই আছে, -1 ইনটু বাইরে i আছে, i থাকলো, তাহলে কত হচ্ছে? -i হলো, তাই না? খুবই সিম্পল। কিন্তু আমরা জানি যে i ইকুয়াল হলো √1, i স্কয়ার মানে হলো -1, আর i কিউব মানে হলো i টু দি পাওয়ার 4 মানে হলো 1, তাই না? এখান থেকে কিন্তু জিনিসটা আসছে। ওকে, এরপরে দেখি আমরা পরবর্তীতে আমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন সেগমেন্টে আমরা চলে গেলাম। সেখানে আমরা দেখতেছি যে x ইকুয়াল আর y ইকুয়াল দুটো ভ্যালু আপনাদের দেওয়া আছে, z ইকুয়ালও একটা ভ্যালু দেওয়া আছে, দিয়ে আপনাদেরকে প্রুফ করতে বলছে হলো এইটা, তাই না? তো চলুন আমরা কি করব, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রুফ করার চেষ্টা করব। বাম পক্ষে এই যে এই জিনিসটা লিখবো, লেখার পরে ভ্যালুগুলো বসাবো, বসানোর পরে এটা যেহেতু কিউব, তার মানে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা যাবে। a প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা আপনাদের যদি মনে না থাকে আপনাদের স্মরণ করিয়ে দিই, a প্লাস বি হোল কিউব সমান হলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আশা করি আপনাদের মনে পড়েছে। তাহলে দেখুন আমরা এই যে দেয়া আছে কি আছে লিখলাম, তারপরে বাম পক্ষের মধ্যে আমরা এই যে দেখুন ভ্যালুগুলো বসাই দিলাম। এই যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, তো x এর ভ্যালু এই যে এত, y এর ভ্যালু এত, z এর ভ্যালু এত বসানো হয়েছে। বসানোর পরে এখন কি করলাম, এই যে দেখুন ফর্মুলা অনুসারে আমরা অ্যাপ্লাই করতেছি। এই যে দেখুন, এই যে ফর্মুলা এটা হলো, এটার মধ্যে এই যে দেখুন এ পর্যন্ত হলো a কিউব প্লাস এই যে এখানে দেখুন 3a স্কয়ার, a কত? a স্কয়ার হলো এই যে a হলো a, তারপরে 3 স্কয়ার b কত? এই যে b ওমেগা হলো b, তারপরে দেখুন 3a, তারপরে b কত? এখানে b হলো এটা, bটার উপরে কত? হোল স্কয়ার, মানে b ওমেগা হোল স্কয়ার মানে কত? b স্কয়ার ওমেগা স্কয়ার, তাই না? একবারে লিখে দিতে যদি আপনারা পারলেন, আর যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই লাইনটি স্কিপ না করে এই যে একটা লাইন বেশি করে করবেন, কোনো সমস্যা নেই। আবার পরবর্তীতেও সেম কাজ করা হয়েছে, দেখুন এই যে এটা a কিউব প্লাস 3a স্কয়ার b কত? এই যে এটা b ওমেগা স্কয়ার লিখলাম, তারপরে 3a b স্কয়ার মানে কত? b ওমেগা স্কয়ার হোল স্কয়ার মানে কত? b স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4, তাই না? দেখুন b স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4, তারপরে হলো কি b কিউব মানে কত? এই যে এটার উপর কিউব হলে কি হবে বলুন তো? b কিউব ওমেগা টু দি পাওয়ার 6, তাই না? এটা দেখছেন লেখা হয়েছে। এরপরে কি করব বলুন তো? খুবই সিম্পল, এই যে ওমেগা কিউব মানে 1 বসাবো, ওমেগা কিউবের উপরে যেগুলো 4 5 যে 6 7 যেগুলো আছে সেগুলোকে আমরা ঠিক করে নিব, করে কাজ করব। এই যে দেখুন পরবর্তী লাইনে আমরা কি করলাম, এই যে b কিউব, এখানে আমরা কি করলাম, b কিউব আছে, তো আমরা এখানে খেয়াল করব কি বলুন তো? এখানে আমরা খেয়াল করব যে এই যে b কিউব ওমেগা কিউব আছে, তারপরে এখানে b কিউব ওমেগা টু দি পাওয়ার 6 আছে, তাই না? এই যে এখানে কি করলাম, ব্র্যাকেট গুলো সব উঠে দেওয়া হলো, উঠে দিয়ে এই পর্যন্ত আনার পরে এরপর পরবর্তীতে কি হয়েছে দেখুন তো? পরে দেখুন এই যে b কিউব, এখানে একটা b কিউব আছে, b কিউব ওমেগা টু দি পাওয়ার 6 আছে, b কিউব ওমেগা টু দি পাওয়ার কিউব আছে, তাই না? ওমেগা কিউব এখান থেকে কি করা হলো, এখান থেকে হলো এটা কমন নেওয়ার পরে আবার দেখুন এই যে 3a স্কয়ার b তার সাথে এই যে ওমেগা স্কয়ার, এই যে দেখুন কমন নেওয়া হয়েছে, তাই না? এই তিনটা থেকে কমন নেওয়া হয়েছে, মানে এখানে এই লাইন থেকে এই লাইনে প্রথমে সাজিয়ে লেখা হয়েছে যে b গুলো একসাথে, এগুলো একসাথে, এই 3a b গুলো একসাথে, সব একসাথে করা হয়েছে। এর পরবর্তী লাইনে এখানে কমন নেওয়া হয়েছে, দেখুন জাস্ট কমন নেওয়া হয়েছে, যে এই তিনটার মধ্যে থেকে কি করলো, কমন নেওয়া হলো 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, তাই না? আর এখানে কি করলো বলুন তো? এখানে কি করলো, এই যে দেখুন এই তিনটার মধ্যে কি কমন যাচ্ছে, b কিউব কমন নিলে 1, এখানে আছে 1, এখানে আছে কি ওমেগা কিউব, এই যে ওমেগা কিউব, এখানে আছে ওমেগা টু দি পাওয়ার 6, তাই না? তাহলে এই লাইনে কি করছে বলেন তো? এখানে আপনারা একটা লাইন বেশি করতে পারেন, এই যে এইভাবে এই লাইনটা বেশি করতে পারেন। এর পরবর্তী লাইনে আপনারা কি করবেন, সাজিয়ে লিখবেন, এইগুলো একসাথে, b গুলো একসাথে, 3a b গুলো মানে জিনিসপত্র একসাথে, আমরা এইভাবে যেন আমরা কমন নিতে পারি সেভাবে আমরা সাজাবো, তাই না? সাজানো হলো। এরপরে দেখুন কি হয়, এরপরে আমরা এই যে দেখুন ওমেগা কিউব মানে কত? ভ্যালু কত? 1। ওমেগা 6 মানে কত? ওমেগা 6 মানে হলো ওমেগা কিউব স্কয়ার, তাই না? ওমেগা কিউব মানে 1, তাহলে 1 এর উপরে 1 করলে স্কয়ার করলে 1ই থাকে। এই দেখুন এই যে ভ্যালুগুলো বসানো হলো, 1 + 1 + 1। এখানে দেখুন এটা তো 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কত? 0। এই যে এই জন্য 0 বসানো হয়েছে, এই যে এই ভ্যালুটা 0 বসানো হয়েছে, তাহলে এটা হলো 0। আবার এখানে কিন্তু 1 প্লাস ওমেগা স্কয়ার হয়ে যাচ্ছে, কারণ হলো এই যে ওমেগা 4 মানে কত বলুন তো? ওমেগা 4 মানে হলো ওমেগা
টু ওমেগা কিউব ইন্টু ওমেগা, ওমেগা কিউব মানে 1, তাহলে থাকতেছে ওমেগা, এই যে ঠিক আছে। তাহলে ওমেগা 4 মানে কত ওমেগা, এই যে ওমেগা, আর ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার। এখন এরপরে কি করবো বলুন তো, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত 0, তাই না, 0। এই যে এরপরে ভ্যালু বসালাম, এটা তো কাটা চলে গেল কারণ 0, আর এখানে কি আছে 1 প্লাস 1 প্লাস 1 মানে 3 বি কিউব, আর এটা তো 0, তার মানে এইটা তো 0 দিয়ে গুণ হলে তো এটাও কাটা যাচ্ছে, তো এটা বাদ, তাহলে থাকলো কি 3a কিউব প্লাস 3b কিউব। এখন দেখুন এই যে এটার সাথে মিল হয়ে গেছে না, জাস্ট 3 কমন নিতে হবে, তাহলে শেষ। দেখুন 3 কমন নিলাম, এই যে হলো ডান পক্ষে প্রমাণ হয়ে গেল। এই অঙ্কটা কিন্তু আপনারা এই যে এই কাজগুলো কিন্তু সব একটা একটা করে করে লাস্টে যায় একবারে পুরোটা করতে পারেন, বা আরো একটা লাইন বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের যেভাবে আপনাদের সুবিধা হবে সেভাবে অঙ্কটা করে ফেলবেন, ঠিক আছে। এখন আমরা আসি পরবর্তী প্রশ্নে। এবার পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কি, √-64 এর 4 বর্গমূল করো, তাই না। তা সেটা আমরা কেমন করে করবো দেখুন, আমরা প্রথমে -64 কে আমরা যেভাবে লিখতেছি 8i হোল স্কয়ার, কেমন করে লিখতেছি বলুন তো, কারণ 8 8 8 স্কয়ার মানে কত 64, তাই না। এখন এটার সাথে যদি আমি i লাগাইলে কি হবে i স্কয়ার, তাই না, i স্কয়ার মানে কত -1, তাহলে -64 হয়ে যাচ্ছে, তাই না। এই যে জিনিসটা কিন্তু এটাই হয়ে যাচ্ছে, তাই না, এই যে -64 কিন্তু আছে ভিতরে, এজন্য আমরা এটাকে এইভাবে লিখেছি। কেন লিখেছি, কারণ আমাদের i দরকার এই জন্য। তো ঠিক আছে, এখন তাহলে আমরা করলাম, দেখুন এখন আমরা এই স্কয়ার আর এই 4 যদি কাটাকাটি করা যায়, তাহলে দেখুন এই যে এটা মানে কি আসলে, এই যে 4√8i হোল স্কয়ার, এটা মানে অ্যাকচুয়ালি কি হলো বলুন তো 8i 2, আর এটা মানে হলো 8, তাই না, হলো। তাহলে কত হচ্ছে হাফ মানে কত √8i, তাই না, সিম্পল। এই যে √8i, এবং সামনে কি আছে প্লাস মাইনাস আছে, কারণ আমরা জানি কি যে বর্গমূল করা হয়েছে, বর্গমূল করলে অবশ্যই প্লাস মাইনাস হবে। তারপরে সেটাকে আলাদাভাবে লেখা হয়েছে √8 ইন্টু প্লাস মাইনাস √i, তাই না, এটা হলো। এখন আমরা কি করব, এই যে i যেটা, এটাকে আমরা ক্যালকুলেশন করব, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তো i কে আমরা এইভাবে লিখতে পারি হাফ ইন্টু 2i, কেমন করে লিখতে পারি দেখুন তো, এই যে 2 আর 2 কাটা গেলে কি হচ্ছে i থাকতেছে, তাই না, এভাবে আমরা লিখতে পারবো। কেন লিখলাম দেখুন তো, কারণ হলো যে এই যে দেখুন, এই যে সেটাকে আমরা আরো একটা ধাপ বেশি করে 0 + 2i লিখলাম, ঠিক আছে। তারপরে আমরা কি করলাম, সেটাকে 1 - 1 + 2i লিখলাম। এটা আপনাদের একদম স্টেপ বাই স্টেপ একটা একটা করে পার্ট দেখাচ্ছি, আপনাদের কিন্তু এতটা না করলেও পারবেন আপনারা, ঠিক আছে, এতটা না করলেও কিন্তু আপনারা জিনিসটা করতে পারবেন। এই যে দেখুন আমাদের আলটিমেটলি লক্ষ্যটা কি দেখুন, আস্তে আস্তে কিন্তু বুঝতে পারতেছেন আপনারা, যে এই যে -1 i স্কয়ার মানে -1 আপনারা জানেন, তো এটা বসাইলাম। কেন বসাইলাম বলুন তো, দেখুন এই যে a + b হোল স্কয়ার হলো, তাই না, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার মানে a + b হোল স্কয়ার। আমাদের আলটিমেটলি লক্ষ্য ছিল হলো এইখানে আসা, তাই না, এখানে আসার জন্য। কারণ আমরা কেন এটা স্কয়ার হিসেবে আইটাকে আমরা কেন বলি স্কয়ার হিসেবে আমরা প্রকাশ করার চেষ্টা করলাম, কারণ এটা রুটের ভিতরে i আছে, তাই না, রুটের ভিতরে যেহেতু i আছে, তার রুটের ভিতরে আমি যদি স্কয়ারের আলাদা কিছু বসাইতে পারি, তাহলে কি হবে কাটাকাটি হয়ে যাবে, রুটটা এবং আইটা কি বলে স্কয়ারটা কাটাকাটি হবে, তাহলে আমাদের জন্য অঙ্ক করতে সুবিধা হবে, তাই না। এই জন্য কিন্তু জিনিসটা এরকম হয়েছে, ঠিক আছে। এখন তাহলে পরবর্তীতে আমরা কি দেখতেছি, পরবর্তীতে আমরা দেখি এই যে দেখুন, এই যে √8, এই লাইনটা কিন্তু এখানে আসছে। তো এখানে √8 কে আমরা 2√2 লিখলাম, কেমন করে লিখলাম বলুন তো, 8 মানে কত বলুন তো 4 × 2। এখন এখানে যেহেতু √8 আছে, তো এটাকে আমরা এইভাবে লিখলাম, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, √4 × √2। √4 মানে কত বলুন তো 2 সাথে কত √2, এই জন্য এই যে দেখছেন 2√2 আসছে। এটা আপনারা একটু বেশি জাস্ট প্র্যাকটিস করতে হবে, যে মানে যেটা পূর্ণবর্গ সংখ্যা সেটাকে আলাদাভাবে লিখে বাকিটাকে আলাদাভাবে গুণ করে কেমন করে আপনারা করতে হবে, এটা কিন্তু বেশি প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিন্তু একটু ঝামেলা হবে। তো এটা হলো এই যে প্লাস মাইনাস i এর ভ্যালু, এই যে আমরা এখান থেকে কিন্তু বের করছি, তাই না। এই যে দেখুন, এই যে এইটাকে এই যে এখানে ভিতরে বসানো হয়েছে, তাই না, বসানো হওয়ার পরে এখন দেখুন এই যে এইটা স্কয়ার আর রুট, এই দুইটা কাটাকাটি করা যাবে, তাই না। এই যে কাটাকাটি করলে তাহলে কি হচ্ছে, এই যে এটা √2 হয়ে গেল, আর এই যে এটা কাটাকাটি যায় এরকম হয়ে গেল, তাই না, আর বাকি সামনে এটা থাকলো। তা আমাদের কিন্তু দেখুন আমরা কিন্তু ওই যে 4√-64 যেটা আমাদের মান নির্ণয় করতে বলেছিল, সেটাকে কিন্তু আমরা এইভাবেই তৈরি করেছিলাম। তো এইভাবে করে এইটার ভ্যালুটাই কিন্তু আমরা এখানে বের করলাম, তার মানে কিন্তু আমাদের অঙ্কটা আসলে শেষ, তাই না। এবার কি করলাম, এই যে এটা কাটাকাটি গেল, তাই না, কাটাকাটি করলাম, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার, তাই না। কারণ আমরা এই যে দেখুন, এই যে যেটার মান নির্ণয় করতে বলা হয়েছে সেটাকেই আমরা এইভাবে প্রকাশ করছি, এবং এইভাবেটাকেই আমরা আবার ফাইনালি এইভাবে প্রকাশ করছি, তার মানে আমাদের মান কত এটা কিন্তু আপনাদের মনে হতে পারে যে কি ব্যাপার, এটা একই রকম কাজ বারবার করা হচ্ছে, এরকম একটা হতে পারে। মানে জিনিসটা হলো যে একটু সরলভাবে করা হচ্ছে কাজটা, এইভাবেও কিন্তু এটাও কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল, তাই না। এটা এইভাবেও আপনি কিন্তু রাখতে পারেন, কিন্তু এইভাবে রাখলে কিন্তু আপনাকে নাম্বার দেবে না। আপনাকে অঙ্কটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনি ফাইনালি এই পর্যন্ত যেন আপনি মানটা আনতে পারেন, ঠিক আছে। তো এই জন্য খেয়াল করবেন, পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে অঙ্ক করবেন, যেন এরকম ভুলগুলো না হয়। এখন পরবর্তী ম্যাথে আমরা কি দেখতেছি, এই যে দেখুন, এই যে √a + ib = x + iy বলা আছে, প্রমাণ করতে হবে যে √a - ib = x - iy, তাই না।
তো এটা কিন্তু খুবই একটা কঠিন কিছু না, এটা কিন্তু খুব সহজ হয়, কারণ এই যে এই পাশে কিউব রুট দেখেই আমরা বুঝতে পারতেছি যে ঘন করব, ঘন করলে কি করব মানে কিউব করব, কিউব করলে কি হবে এই 3 আর এই ভিতরে মানে কিউব রুটটা উঠে দিব আমরা, যে কোনো ভাবে হোক, আমরা রুট থাকতে চাই না, স্কোয়ার রুট হোক কিউব রুট হোক যে কোনো রুটই হোক আমরা সেটা ভেঙে দিতে চাই, সেই জন্য আমরা কিন্তু এটাকে কিউব করলাম। তো ঠিক আছে, এই পাশে যদি কিউব করি এটা কি কিউব রুট কিউবের সাথে কাটাকাটি হবে, বাট এই পাশে কিন্তু হোল কিউব হয়ে যাচ্ছে, তাই না? এই যে হোল কিউব হলো। ওকে, হোল কিউব হওয়ার পরে এখন দেখুন আমরা এখান থেকে কি করব, এই যে এখানে আমরা এখানে দেখুন এই যে এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র হয়ে গেছে। তো এই যে সেখানে সেটাই করা হয়েছে, a কিউব প্লাস 3a স্কোয়ার বি কত বলুন তো iy প্লাস 3a বি স্কোয়ার, বি কত বলুন তো iy হোল স্কোয়ার মানে i স্কোয়ার y স্কোয়ার, তারপরে বি কিউব মানে কত বলুন তো iy হোল কিউব মানে i কিউব y কিউব, তাই না? হলো। এখন কি করবো আমরা বলুন তো, বাস্তব অংশগুলোকে মানে i আলাগুলোকে একসাথে আনবো, i সারাগুলোকে একসাথে আনবো। দেখুন এই যে i আলা আর i সারাগুলোকে একসাথে আলাদাভাবে আনলাম, আলাদাভাবে এইভাবে আনলাম। আর তার আগে আমরা আরেকটা কাজ করলাম, সেটা কি, এটা এই যে দেখুন এটা আপনারা আগেও করতে পারেন পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন i স্কোয়ার সমান হলো কি -1, তাই না? তো i স্কোয়ারের জায়গায় আমরা শুধু i স্কোয়ার না লিখে মাইনাস দিয়ে দিলাম একটা, কারণ এই যে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, 3x y স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না? এই জিনিসটা এখানে করা হয়েছে। আর i কিউব মানে কত, i কিউব মানে হলো -i, তাই না? আপনারা অলরেডি এই জিনিসগুলো জানেন যে কোনটা ভ্যালু কত, সেই ভ্যালুগুলো এখানে বসানো হয়। তারপরে কি করলাম আমরা, এই যে সাজালাম, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ আমরা সাজিয়ে ফেললাম, তাই না? সাজানোর পরে আমরা কি করি এখন দেখুন তো, তার মানে আমরা বলতে পারি কি, a সমান হলো এইটা, আর ib সমান কত বলুন তো এইটা, তাই না? তার মানে b সমান হলো এইটা, তাই না? এখান থেকে এই যে দেখুন বলা হয়েছে a সমান হলো এটা আর b সমান হলো এটা, তাই না? এখান থেকে আমরা কি লিখতে পারি বলুন তো, এখান থেকে আমরা লিখতে পারি হলো, এখন এই যে আমাদের কি বলছে, a মাইনাস আইবি বের করতে বলছে। তো a মাইনাস আইবি এর ভ্যালু আমরা পাইছি, আবার b এর ভ্যালু আমরা পাইছি, সামনে একটা i দিব। এই যে দেখুন এর ভ্যালু এখানে বসাইলো, b এর ভ্যালু একটা বসাইলো। আমরা এখানে কেন a মাইনাস আইবি ভ্যালু বের করলাম, কারণ এটাই আমাদের বের করতে বলছে, করলাম। করার পরে এখন এটাকে কিউব রুট করা লাগবে, তাই না? এখন কিউব রুট কেমন করে করবো বলুন তো, এই যে দেখুন ভিতরে কি করা যায়, ভিতরে এই যে এই আইটাকে আমরা কি করলাম, এটার সাথে পুরোটা গুণ করে দিলাম, মানে ব্র্যাকেট উঠাইলাম, জাস্ট নরমালি ব্র্যাকেট উঠালাম। ব্র্যাকেট উঠানোর পরে আমরা কি করলাম দেখুন তো, আমরা করলাম হলো এই যে দেখুন এখানে আমরা হলো এই যে এটাকে এই যে মাইনাস আই মানে কি, মাইনাস আমরা যদি এটাকে আই স্কোয়ার লিখি, আই স্কোয়ার মানে -1, তো মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, সেই মাইনাসটা কিন্তু এখানে আসলো, তার মানে কিন্তু আমাদের জিনিসটা ঠিক আছে, তাই না? আমরা এটাকে কেন এরকম করতেছি বলুন তো, কারণ এটাকে আমরা হোল কিউব বানানোর চেষ্টা করতেছি। কারণ হোল কিউব যদি বানাতে পারি, তারপরে যদি আমরা কিউব রুট করি, তাহলে কি হবে, হোল কিউব আর কিউব রুট কাটা যাবে, কাটা যায় কিন্তু একটা ভ্যালু চলে আসবে। এই জন্য আমরা কিন্তু কিউব রুট কি বলে হোল কিউব বানানোর চেষ্টা করতেছি। এই জন্য দেখুন a কিউব মাইনাস এই যে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব একটা সূত্র ফেলার আমরা চেষ্টা করতেছি। এই জন্য আমরা দেখুন 3 করলাম, a স্কোয়ারের এখানে যেহেতু কত a হলো x, তার মানে এই জন্য x স্কোয়ার হলো b হলো এটার সাথে। এখন চিন্তা ভাবনা করে কি করা যায়, b হলো এই যে এইভাবে লেখা যাচ্ছে, কেমন করে লেখা যাচ্ছে দেখুন, এখানে একটা i আসলো এবং এইভাবে আসলো, তারপরে এই যে এটার সাথে এটাকে করা হলো, করে তারপরে জিনিসটা কিন্তু এই যে আসলো, তাই না? আচ্ছা এইভাবে আসলো, এটার সাথে কিন্তু এইটা, এটার সাথে এটা, এটা খুব সুন্দর মতো মিললো। মিলার পরে এখন দেখুন এখন আমরা কি করি, এখন আমরা সেটাকে a মাইনাস বি হোল কিউব লিখতে পারতেছি, তাই না? কারণ এই যে a মাইনাস বি হোল কিউব, তাই না, লিখলাম। লেখার পরে এখন কি করতে বলছে, এটা কিন্তু কিউব রুট করতে বলছে। তো আমরা এটা যদি কিউব রুট করি তাহলে কি হবে, এই 3টা কাটা যাবে, তার মানে x মাইনাস iy থাকলো। এই যে দেখুন কত সিম্পল অঙ্ক হয়ে গেল, তাই না? খালি ক্যালকুলেশনটা একটু ভিতরে একটু ক্যানজাম হতে পারে আপনাদের, এই জন্য অবশ্যই বারবার বেশি করে বাসায় প্র্যাকটিস করবেন, তাছাড়া কিন্তু একটা প্যাচ লাগতে পারে। সো অবশ্যই বাসায় আপনারা বেশি করে প্র্যাকটিস করবেন। এবং সেই জন্য প্র্যাকটিসের কথা যেহেতু বললাম, সেজন্য আপনাদের জন্য কিছু প্র্যাকটিসের জন্য আমি এখানে অলরেডি ম্যাথ দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করবেন এবং আমাদের কিউএ সেকশনে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন আপনাদের কোনো কিছু জানা থাকলে। এই যে দেখুন বর্গমূল নির্ণয়, মান নির্ণয়, এগুলো কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আমরা অলরেডি কিছু সলভ করেছি এবং কিছু এই যে দেখুন সঞ্চার পথের সমীকরণ, এটা বলুন তো এটা কেমন করে করবেন। এই যে এটা কিন্তু মডুলাস চিহ্ন দেওয়া আছে, তাই না? মডুলাস চিহ্ন মানে এই যে জাস্ট রুট ওভার জেড স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাই না? এইভাবে হবে। আর এই পাশে কত হবে, এই পাশে যেহেতু এই কাজ করতেছেন, এই পাশে ওই যে এটা 4 হলো, তারপরে হলো উভয় পাশে স্কোয়ার করে দিব। স্কোয়ার করলে কি হবে, জেড স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান হলো 4 4 16 হয়ে গেল, তাই না? এইভাবে কিন্তু আমরা এই অঙ্কটা করে ফেলবো, তাই না? ওকে, এরপরে দেখুন এবার আমরা কি বললাম, সংক্ষিপ্ত প্রশ্ন তো আমরা অনেকগুলো দেখলাম। এখন আমরা রচনামূলক মানে আপনাদের সেগমেন্টের সবচেয়ে বড় প্রশ্ন যেগুলো এবং সবচেয়ে বেশি মার্কস যেগুলো যে পার্টটাতে থাকে, সেই পার্টটা আমরা এখন দেখব। প্রথমেই আমরা একটা সোজা অঙ্ক দিয়ে শুরু করি। x ইকুয়াল y ইকুয়াল z ইকুয়াল ভ্যালু দেওয়া আছে, দিয়ে বলছে যে এটা প্রুফ করো। এটা কিন্তু খুবই সিম্পল, বাম পক্ষ সমান লিখবো, লেখার পরে ভ্যালুগুলো বসাবো। এরপরে কি হবে, আমরা ইজিলি বুঝতে পারতেছি যে এটার ভ্যালু এটা হলো হোল স্কোয়ার হয়ে যাবে, মানে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়বে। তো লিখে দিই আপনাদের ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ার মানে হলো a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার,
এই ভ্যালুটা বসবে আর কি। এই যে দেখুন, এই যে বাম পক্ষে লিখলাম, এই যে স্কোয়ার প্লাস এই যে সবগুলো, এই যে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, জেড এর ভ্যালু এখানে বসাইলাম, তাই না? বসানোর পরে এখন কি করলাম, এ প্লাস বি হোল স্কোয়ারের এই যে ফর্মুলা অনুসারে বসাই দিলাম। দেখুন এই যে এ স্কোয়ার প্লাস এই যে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, তাই না? টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এখানে কি হচ্ছে, এই যে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, তাই না? এই যে দেখুন এই যে টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে তারপরে এখানেও সেম কাজটা হচ্ছে। দেখুন এ স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? হইলো, কত সিম্পল হলো। হওয়ার পরে এখন আমরা কি করবো বলুন তো, ব্র্যাকেটগুলো উঠে দিই, ব্র্যাকেটগুলো উঠে দিই, আর এই যে পাওয়ার যেগুলো বেশি আছে সেগুলোকে আমরা ঠিকঠাক করে নিই। তাহলে এই যে দেখুন ওমেগা কিউব সমান 1, তাই না? এই যে দেখি ওমেগা কিউব এখানে একটা আছে, তাহলে এটাকে আমরা এই ওমেগা কিউবটা 1, তাহলে এটা না লিখে আমরা জাস্ট এইভাবে এটা লিখে ফেলতে পারি 2pq। আর এরপরে দেখুন ওমেগা 4 মানে কত, এই যে এটা কিন্তু পাশে আপনারা এটাও লিখবেন যে ওমেগা 4 মানে হলো ওমেগা, তাই না? ওমেগা 4 মানে ওমেগা আপনারা অলরেডি জানেন। তো ওমেগা 4 যেগুলোতে আছে সেগুলোতে কিন্তু আমরা দেখুন ওমেগা লিখেছি। এই দেখুন ওমেগা 4 মানে ওমেগা, দেখছেন? এই যে লেখা হয়েছে। আবার দেখুন যে এই যে ওমেগা 4 মানে কত, এই যে ওমেগা, দেখছেন? হয়েছে। এখন এটা হলো, এখন আমরা কি করবো বলুন তো, এখন আমরা এই যে দেখুন পি স্কোয়ার এখানে আছে, পি স্কোয়ার ওমেগা স্কোয়ার আছে, আর পি স্কোয়ার ওমেগা আছে, মানে পি স্কোয়ার কমন দিয়ে 1 প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে হয়ে, কিন্তু তাহলে এইটার ভ্যালু কিন্তু 0 হয়ে যাচ্ছে, মানে এটা বাদ হয়ে যাচ্ছে। আবার কিউ এর ক্ষেত্রে দেখুন কিউ স্কোয়ার আছে, আবার কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার আছে, আবার হলো এই যে কিউ স্কোয়ার ওমেগা আছে, মানে এই যে কমন নিলাম নিয়ে কিন্তু এখানে কিন্তু 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত, 0, আপনারা জানেন। আর বাকি থাকলো কত, 2pq মানে 60q। তাহলে এরপরে আপনারা যা বুঝতেই পারতেছেন এরপর লাইনে কি হবে, এটা ইকুয়াল হলো 0, এই যে 0 ভ্যালু বসাইলাম, এটা ইকুয়াল 0 ভ্যালু বসাইলাম। তাহলে এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, এটা আমরা পাশে অবশ্যই সাইড নোট লিখে দিবেন, লিখলাম। তাহলে থাকলো কি শুধুমাত্র 6pq। এই যে আমরা দেখুন 6pq কিন্তু ডান পক্ষে আমাদের প্রুফ করতে বলছে, তো যেহেতু ডান পক্ষের সাথে মিললো তার মানে অতএব এটা দেখানো হয়েছে। আপনাদের একটা জিনিস এখানে বলে রাখি, সেটা হলো যে অবশ্যই আপনারা যেই জায়গায় যে কাজটা করতেছেন সেটা অবশ্যই আপনারা সাইড নোটে এইভাবে লিখে দিবেন, ঠিক আছে? টিচারে কিন্তু এই যে এক্সপ্লানেশন বা সাইড নোট এই জিনিসগুলো অনেক পছন্দ করে, এটা যদি আপনি দেন সেটা কিন্তু আপনার মার্কস পাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা করে দিবে। এবং এই যে দেখুন সাথে এই যে দেয়া আছে যে কথাগুলো প্রদত্ত বা দেয়া আছে এইভাবে বাম পক্ষ ডান পক্ষ, অনেকে কিন্তু এই কথাগুলো কিছু না লিখে ডাইরেক্ট অঙ্ক করে দিয়ে আসছে। এখন সমস্যা হলো যে আপনি একটা প্রশ্ন যদি এই জিনিসগুলো না লেখেন বা এক্সপ্লানেশনগুলো না লেখেন, সেক্ষেত্রে টিচারকে কিন্তু কষ্ট করে করে জিনিসগুলো বের করতে হবে যে লাইনটা আসলে ঠিক আছে কিনা, আমরা একটু দেখি, বা প্রশ্নটা আবার দেখা লাগতেছে, টিচার কিন্তু বিরক্ত হয়ে যেতে পারে। বাট এমনও হতে পারে যে আপনি একটা লাইন ঠিক করছেন, সেটা টিচারের চোখে সেই মুহূর্তে ধরা পড়লো না, সো আপনার ওই লাইনটা থেকে আপনার নাম্বার কম করে দিল, এমন হতেই পারে, খুবই স্বাভাবিক। তো এই জন্য আপনি যদি এইভাবে সাইড নোট লিখে দেন, সামনে যদি দেয়া আছে গুলো লিখে দেন, সেক্ষেত্রে কিন্তু টিচার খুব ইজিলি আপনার এই যে পড়তে খুব তার জন্য অনেক সুবিধা হবে। এবং টিচারকে আপনি যদি পড়তে সুবিধা করে দেন, তাহলে কিন্তু টিচার আপনার প্রতি খুশি হবে, আপনি কিন্তু যা মার্ক রিজার্ভ করেন তার চেয়েও কিন্তু আপনাকে মার্ক বেশি দেওয়ার চেষ্টা করবে। এমন হতে পারে যে আপনি একটা ম্যাথে হয়তো সামান্য একটা সিলি মিস্টেক করেছেন, সেই জায়গায় আপনার ওইটা যেখানে 10-এর মধ্যে আপনাকে 5 দেওয়ার কথা সেখানে 6-7-8 দিয়ে দিতে পারে, তাই না? ঠিক আছে, এই জন্য আপনারা অবশ্যই এই ট্রিক্সগুলো মনে রাখবেন যে অবশ্যই টিচারকে কখনো রাগান্বিত করবেন না। সেক্ষেত্রে কিন্তু টিচার যদি আপনার খাতা দেখে যদি তার একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয় ফার্স্টের দিকেই, তাহলে কিন্তু অবশ্যই আপনার সেটা নেগেটিভ ইফেক্ট ফেলবে। আচ্ছা, এখন অনেকটা টিপস দিলাম, সামনে আরো টিপস দিব। আগে আমরা কি করি, একটা ম্যাথ দেখি আরেকটা। এই যে দেখুন ম্যাথের মধ্যে কি বলছে, এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা বলা আছে। তো আমরা জানি একটা ওমেগা হয় আর একটা ওমেগা স্কোয়ার হয় এককের কাল্পনিক ঘনমূলগুলো। প্রমাণ করতে বলছে এইটা, ঠিক আছে? চলুন আমরা প্রমাণ করি। এখানে কিন্তু এই যে দেখুন কেমন করে প্রমাণ করব, এই যে দেখুন 1 মাইনাস ওমেগা 4, ওমেগা 1 মাইনাস ওমেগা 4 মানে কত বলুন তো? ওমেগা 4 মানে হলো ওমেগা, তাই না? ওমেগা কিউব ইন্টু ওমেগা মানে কত, ওমেগা কিউব মানে 1, তার মানে থাকতেছে 1 ওমেগা, মানে এটা কিন্তু একই হয়ে যাচ্ছে, তাই না? আবার এটা কিন্তু একই হয়ে যাচ্ছে, ওমেগা স্কোয়ার সেম হয়ে যাচ্ছে, তাই না? এই যে দেখুন, এই যে আমরা কিন্তু লিখলাম, লেখার পরে এই যে দেখুন লিখলাম, এই যে 1 মাইনাস ওমেগা 4, এটাকে আমরা কি করলাম, এই যে কথাটা আপনাদের এখানে বলে দিছি যে এই যে ওমেগা 4 কে আমরা লিখতে পারতেছি হলো ওমেগা, আর ওমেগা 5 কে আমরা লিখতে যে পারতেছি হলো ওমেগা স্কোয়ার, সেটা এখানে লিখলাম, তাই না? বলুন তো কেমন করে লিখছি, ওমেগা কিউব সমান হলো 1, ওমেগা 4 মানে হলো ওমেগা কিউব ইন্টু ওমেগা সমান হলো ওমেগা, আর ওমেগা 5 মানে হলো ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার সমান হলো ওমেগা স্কোয়ার। এটার কারণটা কি? কারণ হলো ওমেগা কিউব সমান 1। ওকে, এইবার আমরা কি করব বলুন তো, এই যে দেখুন পাশে সাইড নোট, আমরা যেটা বলছিলাম যে সাইড নোট অবশ্যই আপনারা দিবেন, সাইড নোট কিন্তু আমিও এখানে এর জন্য দিয়ে দিয়েছি। ওকে, এখন এই যে দেখুন এই যে ভিতরে কি a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাগুলো আমরা বসাইলাম, খুবই সিম্পল ফর্মুলা বসালাম। বসানোর পরে এখন আমরা কি করব দেখুন, এই যে ভিতরে একটু কাজ করতে হবে। এই পয়েন্টগুলো আপনাকে কিন্তু কি করতে হবে, আপনি যদি ম্যাথ না প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি এই পয়েন্টটা মনে রাখতে পারবেন না, যে ভিতরে আমাদের এই যে এখানে কারুকাজ কিছু করতে হয়, এই পয়েন্টগুলো মনে রাখার জন্যই কিন্তু আপনাদের বারবার একটা অঙ্ক প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। দেখুন এখানে আমরা কি করছি,
এই যে দেখুন, এই যে -2 ওমেগাটাকে আমরা -3 ওমেগা প্লাস ওমেগা লিখছি, তাই না? আবার দেখুন -2 ওমেগা স্কোয়ারকে আমরা -3 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার লিখছি। কেন লিখছি? আর ওমেগা 4 মানে তো ওমেগা, সেটা আমরা লিখে দিচ্ছি। ওকে, কেন লিখছি দেখুন তো, কারণ হলো এই যে দেখুন 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে এখানে, এইটাকে মিলে 0 হইলো। প্রথমে কিন্তু 1 প্লাস ওমেগা স্কোয়ার ছিল না, সেটাকে আমি 1 প্লাস ওমেগা স্কোয়ার বানিয়ে নিলাম। আবার এখানেও কিন্তু সেম 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার বানানোর জন্য কিন্তু আমি এখানে এই জিনিসটা করলাম। করার পরে এখন দেখুন ভ্যালু 0 হলো, তাহলে বাকি থাকলো কি -3 ওমেগা। এই পাশে থেকে এই যে দেখুন এই তিনটা মিলে 0 হলো, থাকলো হলো -3 ওমেগা। আবার এইটা আর এইটা, এগুলো মিলে 0 হলো, থাকলো হলো -3 ওমেগা স্কোয়ার, তাই না? হলো। এখন কি হবে বলুন তো, এর পরবর্তী লাইনে তো ইজিলি বুঝতে পারতেছেন আপনারা কি হবে। এই যে সাইড নোটটা হলো, সাইড নোটের পরে এই যে 0টা চলে গেল, এরপরে মাইনাসে প্লাস, 3 3 9 ওমেগা কিউব, তাই না? এই যে 9 ওমেগা কিউব, এখন 9 ওমেগা কিউব, তো ওমেগা কিউবের ভ্যালু কত? 1, তাহলে 9 × 1 মানে হলো 9। তার মানে 9টাই কিন্তু আমাদের ডান পক্ষে প্রুফ করতে বলা হয়েছিল, সেই যে ডান পক্ষ আমরা লিখলাম, তো আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। ঠিক আছে, আপনারা কি করবেন, যখন আপনারা পরীক্ষায় প্রশ্ন পাওয়ার পরে অবশ্যই আপনার অন্তত 2-3 মিনিট প্রশ্নটা আগে একটু পড়ে দেখবেন যে আপনি কোন কোন প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবেন বা কোনটা অ্যান্সার করতে অসুবিধা হবে। কারণ আপনি যদি কিছু না পড়ে আপনি যদি ডাইরেক্ট মনে করেন 1 নম্বর প্রশ্ন পারেন, 1 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করলেন, করে দেখতে এমন হতেই পারে যে 1 নম্বরের চেয়ে সহজ কোনো একটা প্রশ্ন কিন্তু শেষের দিকে 8-9 নম্বরে ছিল, যেটা আপনি মিস করে ফেললেন। এমন হওয়ার কিন্তু খুবই স্বাভাবিক। বা আপনার শেষে দেখা গেলো 1 নম্বর প্রশ্নটা আসলে বড়, এই জন্য আপনার টাইম মিস হলো। এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই প্রথম 2-3 মিনিট আপনি একবার চোখ বুলিয়ে নেবেন প্রশ্নটার উপরে। তারপরে আপনি চুজ করবেন যে কোনটা শুরু করবো, এবং তারপরে সেটা চুজ করবে, সেই অনুসারে আপনারা ম্যাথ প্র্যাকটিস করবেন, মানে কি বলে ম্যাথ করবেন পরীক্ষার হলে। তাহলে এখন দেখি আমরা এবার দেখাতে বলা হয়েছে যে a ইকুয়াল এত হলে এত, ঠিক আছে? এটা দেখাতে বলা হয়েছে, ঠিক আছে? ওকে, চলুন আমরা দেখাই। প্রথমে আমরা কি দিয়ে আছে সেটা আমরা লিখলাম। লেখার পরে আমরা এখান থেকে কি বলতে পারি, এই যে -1টাকে ওই পাশে নিয়ে গেলাম, তাই না? a+1 কেন আমরা করতেছি, এটা হলো হোল স্কোয়ারের করলে এখানে কিন্তু আমরা দেখুন এই যেহেতু পাওয়ার 4 আছে, তার মানে আমাদের স্কোয়ার করতে পারলে একটা সুবিধা হবে, তাই না? এই জন্য উভয় পাশে এখন বর্গ করলাম। বর্গ করার পরে দেখুন কি করবো, i স্কোয়ার মানে কত? -1, তার মানে -√2 হয়ে যাচ্ছে এই পাশে, তাই না? এই যে দেখুন, আর এই যে মাইনাস, আর ও আচ্ছা √2 না তো, কারণ এই যে √2 আর স্কোয়ার কাটা গেল, তাহলে কি হচ্ছে i স্কোয়ার × 2 হচ্ছে, তাই না? i স্কোয়ার মানে হলো -1, তার মানে এই যে 2 হইলো, তাই না? এই যে দেখুন পাশে আমরা লিখে দিয়েছি। আর ভিতরে এই যে a + b হোল স্কোয়ারের ফর্মুলা এই যে বসাইলাম। a + b হোল স্কোয়ারের ফর্মুলা কি? a + b হোল স্কোয়ার সমান হলো a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার। এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা হলো। ওকে, এই পর্যন্ত হলো। এখন আমরা কি করলাম, এই যে এই 2টাকে এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সাইড চেঞ্জ করলাম, করার পরে দেখুন যে যোগ করলাম, যোগ করে জিনিসটা আমাদের ফাইনালি এরকম একটা জিনিস দাঁড়ালো। এটাকে আপনার ইচ্ছা করলে 1 নম্বর সমীকরণ দিয়ে দিতে পারেন। এখন আমরা দেখি পরবর্তীতে বামপক্ষে, এখন আমরা বামপক্ষ নিয়ে কাজ শুরু করবো। অলরেডি কিন্তু আমি একটা 1 নম্বর সমীকরণ একটা জিনিস বের করে ফেলছি, সেটা কিন্তু আমরা এখানে এখন দেখবেন যে কোনো না কোনোভাবে ওই ভ্যালুটা আমরা এখানে বসানোর চেষ্টা করবো। তো ঠিক আছে, বামপক্ষে কি আছে সেটা লিখলাম। লেখার পরে দেখুন যে এটাকে আমরা কি করতে পারি, এই যে দেখুন এটাকে আমরা এই যে 4a³ আছে সেটাকে আমরা 2a³ প্লাস 2a³ লেখার চেষ্টা করলাম, তাই না? আবার এই যে দেখুন 6a² আছে সেটাকে আমরা কিভাবে লিখলাম, 3a² প্লাস 4a মাইনাস a² এইভাবে লিখলাম, তাই না? আর এই যে 4a যেটাকে আছে সেটাকে আমরা কিভাবে লিখলাম, 6a মাইনাস 2a লিখলাম। আর প্লাস 9 যেটা আছে সেটাকে আমরা কি লিখলাম, প্লাস 12 মাইনাস 3 এভাবে লিখলাম। কেন লিখলাম বলুন তো, এই যে আগে যে আমরা যে ভ্যালুটা বের করছি সেটার সাথে যেন আমরা একটা মানে মিলাই ঝুলে কাজ করতে পারি। আগের ভ্যালুটা যে একটা ভ্যালু বের করছি সেই ভ্যালুটা আমাদের এখানে বসাতে হবে। সেটা কিভাবে করব সেটা আমি সেইভাবেই আমি ম্যাথে অ্যাপ্রোচ করবো। এই জন্যই আপনাদের বলি যে আপনারা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস না করলে এই জিনিসটা যে এইভাবে এখানে আসে, এই যে একটা টার্ন আছে, এই টুইস্ট আছে, এই টুইস্টটা কিন্তু সবাই ধরতে পারবে না। এটা কিন্তু যে প্র্যাকটিস করে আসবে সেই কিন্তু ধরতে পারবে। তো ঠিক আছে, এখন আমরা কি করলাম, কেন এটা করলাম সেটা এখন আপনারা দেখতে পারবেন। এই দেখুন এই যে স্কোয়ার, এই যে এই তিনটার মধ্যে a স্কোয়ার যদি আমি কমন নেই তাহলে এখানে থাকলে হলো a স্কোয়ার, তাই না? কারণ গুণ করছি এই যে 2 প্লাস 2 মানে 4। আবার এখানে থাকতেছে 2a, কারণ কি 2 এর আগে 3, এই যে a³। আবার এই যে এখানে 3 হলো 3 হলো এই যে এটার সাথে, তার মানে এইটা আর এইটা, এই তিনটা মিলে কিন্তু আমাদের এই পার্টটা গেল। এরপরে দেখুন 2a কমন নিয়েছি। এই যে 2a কমন নিয়েছি কোথায় থেকে বলুন তো, এই যে এইটা, তারপরে আছে এইটা, আর কোথায় গেছে বলুন তো, আর আছে হলো এই যে এইটা, তাই না? এইখান থেকে আসছে 2a কমন নিয়েছে, তাই না? এই যে এখান থেকে 2a কমন নেওয়া হয়েছে। তারপরে আবার এই যে কেন আমরা এইভাবে কমন নিচ্ছি, কারণ আমরা এই যে a স্কোয়ার প্লাস 2a প্লাস 3 এই ভ্যালুটা কিন্তু আমরা অলরেডি বের করে আসছি। এই ভ্যালুটা আমরা এখন লাস্টে বসায় ক্যালকুলেট করবো। আর এই যে এই লাস্টে কি করলাম, এই 12র মতো রাখলাম। আবার এই যে এখানে বাকি যে পার্টটুকু থাকলো, যেমন হলো কোনটা থাকলো, এইটা বাকি আছে, আবার এইটা বাকি আছে, এগুলো নিয়ে আমরা কিন্তু আবার কমন নিলাম। নিয়ে তারপর দেখুন 3টা a² প্লাস 2a প্লাস 3 বসাইলাম। এখন দেখুন
এই যে এখন কি করা যায়, এই যে যে a স্কোয়ার প্লাস 2a প্লাস 3 সমান আমরা কিন্তু 0 পাইছিলাম, তাই না? এই যে আগে যদি আপনারা খেয়াল করে থাকেন a স্কোয়ার প্লাস 2a প্লাস 3 এটা ইকুয়াল কিন্তু আমরা 0 পাইছিলাম। তো এটা যদি 0 হয় তাহলে কি a স্কোয়ার ইন্টু 0 মানে 0, আবার এটাও কি, এটাও 0 মানে এটাও বাদ গেল, এটাও বাদ গেল, এটাও বাদ গেল, থাকলো কোনটা, এটাও বাদ গেল, তাহলে থাকলো কিন্তু জাস্ট 12 থাকলো। আমাকে কিন্তু লাস্টে ফাইনালে 12ই আছে, সেটাই কিন্তু আমার ডান পক্ষে আছে, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, খুবই সিম্পল। ওকে, এখন আপনাদের জন্য কিছু প্র্যাকটিসের জন্য কিছু রচনামূলক প্রশ্ন দেওয়া হলো। এই অবশ্যই বাসায় আপনারা বেশি বেশি করে এগুলো দেখবেন, ট্রাই করবেন, ট্রাই করে আমাদের হোমওয়ার্ক সেকশন কিউএস সেকশন এখানে সাবমিট করবেন। আমরা সবসময় আপনাদের পাশে রয়েছি, আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের হেল্প করার জন্য রেডি। এখন আপনাদের জন্য শেষ মুহূর্তের কিছু সাজেশন হিসেবে, পরীক্ষা জাস্ট মনে করেন যে পরীক্ষার 2-3 দিন আগে আপনারা ফাইনাল একটা সাজেশন হিসেবে এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সেজন্য আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন নিয়ে একটা সেগমেন্ট সাজিয়ে দিলাম। দেখুন এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কি আছে, ঘনমূলগুলো লেখো, যোগফল নির্ণয় করো, গুণফল নির্ণয় করো, এগুলো কিন্তু সব খুবই সিম্পল। এই যে পরমাণ নির্ণয় করো, এগুলো ম্যাক্সিমামগুলোই আপনারা কিন্তু বইয়ের মধ্যে কিন্তু এগুলো অ্যান্সারগুলো পাবেন। আপনারা দেখবেন যে আপনাদের যে বোর্ডে যেগুলো বই আছে, হকের বই যেটা, বা টেকনিক্যালের যে বই, প্রকাশনীর যে বইগুলো আছে, এই বইগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। এই বইগুলোতে আপনারা কিন্তু এগুলো ম্যাক্সিমামগুলো হয় আপনার এক্সারসাইজে বা কোনো না কোনো জায়গা থেকে আপনারা দেখবেন যে এগুলো সলভ পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের টিচার্স প্যানেলটা সবসময় আপনাদের জন্য রেডি আছে। আপনারা অবশ্যই আমাদেরকে পার্সোনাল সেকশনে জানাবেন, বিভিন্নভাবে আমাদের কাছে রিচ করবেন, আমরা অবশ্যই আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। এই যে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন, এরপরে এই যে রচনামূলক প্রশ্ন আপনাদের জন্য দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে অবশ্যই চিহ্নিত করে কেমন করে করবেন। এটা একটা অর্গান চিত্র আপনারা রাখতে পারবেন কি, আঁকা কিন্তু খুবই সোজা। দেখুন -2 প্লাস i, -2 মানে হলো এই যে -2 মানে এই যে x অক্ষের দিকে 2 -2, আর i মানে হলো y অক্ষের দিকে 1। ঠিক আছে, এটা সম্পর্কে এই যে স্থানাঙ্ক, এই সম্পর্কে কিন্তু আপনারা ম্যাথে কিন্তু আপনাদের কোর্স আছে, সেটা যখন আসবে সেটা জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবেন। তো আমাদের আজকে এই চ্যাপ্টার 4 এর যে প্রেজেন্টেশন ছিল সেটা এখানেই শেষ হলো। আপনারা সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের নেক্সট চ্যাপ্টার 5 এর জন্য আপনারা প্রস্তুতি নেবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।